সুধীমণ্ডলী, আমরা আমাদের আজকের লাইভ শো টাইম পাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এটি আমাদের আজকে নবম পরিবেশনা, এবং আমাদের সাথে এই টাইম পাসের পরিকল্পনা এবং মূল আকর্ষণ একটা তুষার ভাই আমাদের সাথে রয়েছে। আমাদের আজকের বিষয়বস্তু হলো স্বাস্থ্য ফিরে পার করিতে বয়ে আনা। তুষার ভাই, আমার কাছে বর্তমানে বাংলাদেশের যে কোনো কাজ করতে গেলেই আহ, একটি আহ, আপনি যদি কানের দুল না দেন তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না। সেই সৃজন শক্তির গানের মতন আজকে সরকারি অফিসগুলোতে আহ, যে বাস্তবিক অবস্থা রয়েছে বা আমাদের সেবা প্রতিষ্ঠানগুলিতে যে বাস্তবিক অবস্থা রয়েছে, সেটি অনেকটা যে আমাদের সৃজন শক্তির সেই সব শক্তিকে পার করিতে যে সরকারি ভাবে যে আমরা ট্যাক্স দিই, ট্যাক্সের বিনিময়ে সরকারি সেবা পাওয়ার কথা, সেটা দিয়ে হচ্ছে না। কানের দুল তাদেরকে দিতেই হবে, এরকম একটি অবস্থায় রয়েছে। এই ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। বিষয়টা আসলে শুধু যে এইরকম তাই নয়। বিষয়টা এইরকম যে আহ, বা ধরেন সখী না সকলকে আসলে পার করিতে আনা আনা তো দিতেই হয়, কারো কারো বেলায় কানের সোনাও দিতে হয়, এবং এইটা যে একটা সামাজিক, আমি বলবো যে এক ধরনের সামাজিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে, সেটাই শুধু না, একই সাথে এটি একটি সামাজিক অপরাধেও পরিণত হচ্ছে, এবং এটিকে মেন নিয়ে সমাজ এটি প্রায় আইনি প্রক্রিয়ায় করেছে। আনা আনা তোমার বসু শোনা সখী এই ফারুকের গলায় সিং করছে কবরী, সেখানে একটা বিরাট ডাক দিয়ে বলে ও সুজন সখীরে, কি প্রেমের ঘাটে বেচা কি নাই, কি নাই এরকম বলে, বলে বলে যে সরম আছি বা নাই বলে বলে কবরী বলে ওঠে যে নাই। আমার এই গানের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এইটাই, এই যে ছিলেন যে লজ্জা সরম আছে কি বা নাই। তো আমাদেরও এই প্রশ্ন, এটা সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, একটা ঐতিহাসিক পটভূমি আছে। একটা আবদুল্লাহ আবু সাইদ স্যার সেটা শুনিয়েছিলেন, এটা আমি এক পর্যায়ে অনুষ্ঠানে বলবো। কিন্তু এই যে দীর্ঘদিন চলে আসা নানার যে সংস্কৃতি, এটা আমরা আশা করেছিলাম যে জয় শাসন করব, নিজেদের শাসন কায়েম হবে, শোষণ হবে, গণতন্ত্র আসবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। আমি আনার সংস্কৃতি বলে আমরা লক্ষ্য করলাম যে আনা আনার যে আনা আনায় নাই, আনা আনা হাতে কোটিতে পড়তে হয়। যেমন আজকেই আমি ফেসবুক পত্রিকার শেয়ার দেখেছি, সেখানে বলা হয়েছে যে শুধু চট্টগ্রাম থেকে কারো মতে 11,000 কোটি, কারো মতে 15,000 কোটি টাকা নিয়ে চট্টগ্রাম ব্যবসায়ী পল্লব, মানে তারা দেশে গেছেন এটা থেকে টাকাগুলি ঋণে নিয়েছেন, এবং ব্যাংকের লোকজন তাদেরকে ব্যাংকের লোকজন 15,000 দিয়ে 700 করে ব্যাংকের কোনো ব্যাংকের যে এটা আপনি দেখেছেন যে কারো শাস্তি হচ্ছে, যাদের এখানে আছে আছে একজন দুই, খুবই কম। তো এই সব কিছু মিলিয়ে আসলে যুগটা চলে গেছে ওই মাঝির কাছে, কবরীর আর কোনো অধিকার নেই। কবরী দাঁড়িয়ে থাকবে ঘাটে সখী পরিবেষ্টিত অবস্থায় এবং বলবে লজ্জা সরম আছে কি বা নাই, কিন্তু লজ্জা সরমহীন বেহায়া মাঝি সে বৈঠা হাতে বলবে যে দিতে হবে আনা আনা, না হলে পরে হবে না। তো এই যে মুশকিল, না আমরা পার হতে পারছি নদীটা, কারণ মাঝি আনা ছাড়া পার করবে না, সোনা ছাড়া পার করবে না,
আবার আমরা প্রশ্ন করলে এটা কোনো উত্তরও পাবো না, কারণ মাঝি তো বেহায়া, তার তো কোনো লজ্জা শরম নাই। তো কবরই জিজ্ঞেস করে যখন, সে কিন্তু উত্তর দেয় না, হে হে করে হাসে। আপনি লক্ষ্য করলে দেখবেন এই গানটা এখানে চালাতে পারলে ভালো হতো, যে এই হে হে করে ফারুক হাসছেন, বলছেন যে আমার যেতে গেলে তো তোমারই হবে। এই হচ্ছে বিষয় শামীম। আপনি কি খেয়াল শুনতে করছেন পাচ্ছি। যে হ্যাঁ, এখন বর্তমান সংসদে কিন্তু আমাদের সেই গানের নায়ক ফারুক ভাই কিন্তু বর্তমান সংসদে রয়েছে। আহ, এবং তিনি আহ, সেই সংসদে থেকে বর্তমান দেশের এই অবস্থায় উনি আহ, কিরকম অনুভূতি নিয়ে সংসদ সদস্য হিসাবে জনগণের সেবা করছেন সেটা আমার মাঝে মাঝে জানতে ইচ্ছা। যদিও আমরা জানি যে তিনি অসুস্থ, আহ, আহ, উনি হাসপাতালে রয়েছেন সিঙ্গাপুরে। আহ, তার সুস্থ কামনা করে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ডক্টর ফারুক ভাই তো এখন সংসদ সদস্য। উনি এই জনগণকে যে এই পার থেকে ও পারে নিয়ে যাচ্ছেন, এই পার থেকে ও পারে নিয়ে যেতে যেতে জনগণের সমস্ত টাকা পয়সা এই পার থেকে ও পারে চলে যাচ্ছে। উনি আসলে সেই গানটার বাস্তবায়ন এখন যেভাবে হচ্ছে সেটা নিয়ে ওনার কি অনুভূতি হতে পারে বলে আপনি মনে করেন? খুবই চমৎকার করেছিলেন বা জনপ্রিয় একটি নারী এই নামে পরিচালনা করে এই গান তুলছেন। সেইখানে আরো গান ছিল, এবং শুনলে আপনার মনে হবে যে বাংলা ছবির যারা পরিচালক এবং গীতিকার সুরকার এক ধরনের ভবিষ্যতের মতো, তারা যেন ভবিষ্যৎকে বুঝতে পারেন সেরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করি। যেমন একটা গান আছে, টেলিসামাদ গাইতে গাইতে যায় এই ছবিতে, ব্যাগেরও ভিতরে ডাইলে চাইলে উত্তর এলো সই, সেই উত্তরানি মোরে উত্তরাইলি, হ্যাঁ শ্যাম প্রীতি আমার অন্তর। ব্যাগের ভিতরে ডাইলে চাইলে উতরাইলে, মানে কি ভালো শিক্ষিত চোর বাটপার এবং সৎ সব মিলেমিশে একাকার আমরা একটা খিচুড়ি সমাজে পরিণত হয়েছি। এই সমাজের কোন নির্দিষ্ট ভাষা নাই, কেউ আরবি বলে, উর্দু বলে, কেউ হিন্দি বলে, কেউ ইংরেজি বলে, কেউ বাংলা বলে, কেউ বাংলায় ইংরেজি নাম বদলে করে দেয়, কারণ ইংরেজরা এটাকে নামে ডাকে। আমরা উন্নত হয়েছি, আমরা আমাদের ইংরেজি জানি না, কোনো কিছু না। ভবিষ্যতে আমরা আলু ভর্তা খাবো না, আমরা ম্যাশ পটেটো এবং ম্যাশ পটেটো উইথ অনিয়ন অ্যান্ড মাস্টার্ড অয়েল এইভাবে সময় খাবো, ভর্তা এটার হতে যাবে। এই যে আমরা একটা শঙ্কর এই গান এখানে আছে, ভিতরে ডাইলে চাইলে উত্তরাইলে বসে, মানে খিচুড়ি বানিয়ে দাও সব। তো একদিকে আপনি একটা ঘুষের সংস্কৃতি তৈরি, সংস্কৃতিহীনতার সংস্কৃতি তৈরি করেছেন, এবং বাজেট দেখলে আপনি দেখবেন যে সেই বাজেটে 0.03 এর, এবং তারপরে কয়েকটা সংখ্যা আছে, সামান্য একটা বিনিয়োগ সংস্কৃতিতে, মানে এখানে সংস্কৃতির প্রয়োজন নাই। এই জাতি অত্যন্ত সংস্কৃত, বা জাতির সংস্কৃতি প্রস্তুত হয়ে গেছে, মানবিক আবিষ্কার, জাতি রিল্যাক্সিং একটা রিসোর্ট তন্ত্র আবিষ্কার করেছে, ভিন্ন ধরনের গণতন্ত্র তৈরি করতে পেরেছে, জাতি একটা ভিন্ন ধরনের অর্থ তৈরি করেছে, যেখানে মানুষ দরিদ্র হয়ে গেলেও করোনার কারণ পায়, জাতি কিন্তু নানান ধরনের হিসাব কিতাব থেকে টাকা চলে গেছে, দুর্বল আছে, কিন্তু অভাব নাই, এরকম প্রচলিত সব মিলে ওই সংস্কৃতি পরিণত ডাল কোনটা কুছ কালা হয়, এটাকে আলাদা উপায় নাই। এখন
কালা হ্যায়, সেটা আবার আপনি বলতে পারবেন ডাল মে কুছ কালা, এটা ডাল মাংস, এই বিশেষ করে আপনি কালা সহ ডাল খেতে হবে। এই যে একটা পরিস্থিতি, খুব গ্রহণীয় এবং খুবই একটা অস্বাস্থ্যকর পরিস্থিতি, এবং তার মধ্যে আমরা আছি। যে গল্পটা বলবো বলেছিলাম আপনাদেরকে, গল্পটা বলে এই গল্পটা হচ্ছে যে ব্রিটিশ আমলে এক ব্রিটিশ কর্মকর্তার কাছে দৌড়ে গেছেন এক বাঙালি। সে গিয়ে বলছে যে বাবু বাবু, আমি আমাদের নামই ব্যবহার করি, যে তালুকদার সাহেব ঘুষ খাতা হয়। তো বাবু বলেছে হোয়াট ঘুষ, হোয়াট ইজ ঘুষ। এখন সে কিছুতেই ব্যাখ্যা করতে পারে না যে হোয়াট ইজ ঘুষ, কারণ ঘুষের ইংরেজি ব্রাইব, এটা করতে পারে। সে তা বলে সে ঘুষ দেখাতে নিয়ে দেখে যে তালুক সাহেব অত্যন্ত একজন ভালো মানুষ, উনি একটা কাউকে উপকার করেছেন। উপকার করার কারণে তাকে এক কাঁদি কলা দিয়েছে, উনি একটা কলা খাচ্ছেন, বলছে স্যার ইয়ে ঘুষ হ্যায়। বলছে দিস ইজ ব্যানানা, বলছে ব্যানানা এই ঘুষ হ্যায়। ইংরেজ বাবু বলছেন ওয়েল ইফ ব্যানানা ইজ ঘুষ দেন ঘুষ ইজ ভেরি গুড ফর হেলথ, ইট মোর। তো আমাদের অবস্থাটা ওই যে গতকাল যে বানরতন্ত্র নিয়ে আমরা আলাপ করেছিলাম, আজকে আলাপ করছি ঘুষ নিয়ে। ব্যানানা ইজ গুড ফর ইট মোর। তো ঘটনা যেটা দাঁড়িয়েছে, তারাই দুর্নীতিগুলি করছে। এই দুর্নীতিবাজদের কিন্তু আমরা শুনতে পাচ্ছি তাদের বাড়ি ঘর হয়েছে, বাড়ি। আমরা স্বাস্থ্য বিভাগ নিয়ে যে কথা বলি বারবার, আমরা শুনেছি স্বাস্থ্য বিভাগের অনেক নিম্ন স্তরের কর্মচারীদেরও উঁচু উঁচু ভবন আছে। আমরা কিছুদিন আগে এরকম আরেকজন নিম্ন স্তর 7 তলা ভবন আছে একটা রিপোর্ট আমরা পেয়েছিলাম। ঢাকা শহরে 7 তলা ভবন আছে এবং সেখানে তিনি কেরানিগিরি করেন স্বাস্থ্য বিভাগে, কিন্তু ভবন তার। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের এখানে কোনো কিছু পার হয় না যে আপনি তার পেছনে কিছু খরচ না করেন। আপনার নিশ্চয়ই মনে আছে প্রাক্তন অর্থমন্ত্রী আমাদের খুবই শ্রদ্ধেয় জনাব আবুল মাল আব্দুল মুহিত, উনি একটা জায়গায় বলেছিলেন বিমানি কিছু খরচ হতে পারে। উনি মনে আছে প্রাক্তমন্ত্রী সিলেটের আমাদের, উনি বলেছিলেন যে এতে পারে, এবং উনি সেটা বলেছিলেন কাজ করে কিছু কাজ করে নেন, এরকম একটা বলেছিলেন। তো এই যে এক ধরনের ঘুষবাদকে লেজিটিমাইজ একটা প্রক্রিয়া হয়, ধরনের মেনে নেওয়ার চেষ্টা ব্যাহত হচ্ছে। ছোট ছোট অর্থদানকে লোকে আর ঘুষ মনে করে না, লোকে করে যে একটি প্রয়োজনীয় খরচ, এবং বিভিন্ন অফিস আদালত খরচটা রাখা হয়। কিছুদিন আগে একটি অফিসের অডিট রিপোর্ট দেখার সময় সেখানে সেই অডিট রিপোর্ট খাতে মিনিস্ট্রি এক্সপেন্সেস। মিনিস্ট্রি এক্সপেন্সেস কি জিনিস, তো এটা আসলে কোনো উত্তর নাই, কিন্তু ওই অডিট রিপোর্ট এটা লেখা আছে মিনিস্ট্রি এক্সপেন্সেস। তো যে কোনো অডিটরের এই এক্সপেন্সেসের রসিদ চাওয়ার কথা, কিন্তু আসলে মিসেলেনিয়াস না পারে, এটা একটা বিরাট অঙ্ক পারে না, কিন্তু বিরাট টাকা বিভিন্ন জায়গাতে এইভাবে খরচ হয়, সেটাকে অফিসিয়াল এক্সপেন্সেস, মিনিস্ট্রি এক্সপেন্সেস, টেকনিক্যাল এক্সপেন্সেস, রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, এইসব। এটা আমি মনে যে ওই প্রবণতা আমাদের গুলিকে জায়েজ করার আছে, এবং এটি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। আমি খুব ছোটবেলায় বাইবেল পড়েছিলাম, সেখানে আমার একজন গৃহ পরিচারিকা ছিলেন, যিনি আমাদের যত্ন করতেন। আমরা যখন খুব ছোট, তো তিনি আমাদেরকে বাইবেলের গল্প শোনাতেন। গল্প আমাদের শুনিয়েছিলেন যে তুমি যদি 32 পেয়ে ফেল করো সেটা যেমন ফেল, তুমি 3 পেয়ে ফেল করো ফেল, অতএব ফেল মানে ফেল, অকৃতকার্য হওয়াই। অকৃতকার্য হয়ে যাওয়া লোক দাবি পারে না যে আমি আপনার চেয়ে বেশি নম্বর পেয়ে ফেল করেছি। ফেলিউর ইজ ফেলিউর। তো সেইখানে এই কথাটা বলা ছিল যে 1 টাকা চুরি করলেও উনি আমাদেরকে বুঝিয়েছিলেন 31 টাকা চুরি করেছে, উনি বলতে পারেন না যে ভাই আমি তো আপনার চেয়ে অপেক্ষাকৃত সৎ, অল্প টাকা দিচ্ছি। ব্যাপারটা এরকম না, আপনি 1 টাকা চুরি করলেও চোর, আপনি 31 কোটি টাকা চুরি করলেও চোর।
ফলে এই যে ছোট চুরিকে চুরি মনে না করা, এটাই আমাদেরকে বড় চুরির দিকে নিয়ে গেছে। এবং বড় প্রেম কাছেই টানে না দূরেও ঠেলিয়া দেয়ের মতো এই ছোট চুরি চুরি নয়, বড় চুরিকে টানিয়ে আনে, এটাও একটা বিষয় কিন্তু মানে এটাও আমাকে বুঝতে হবে। ছোট চুরি বড় চুরি টেনে আমাদের এই চৌর্যবৃত্তির যে প্রসারণ, চৌর্যবৃত্তির যে সেই বৈচিত্র্য আমাদেরকে আজকাল রীতিমতো বিস্মিত করে। কেননা আমরা যেটা স্বপ্নে কল্পনা করতে পারি না, একটা বালিশের দাম, একটা পর্দার দাম, কিংবা একটা স্টেথোস্কোপের দাম, কিংবা ধরেন একটা স্টেথোস্কোপ বাইরেও যদি আপনি ধরেন একটা চেয়ারের সুইয়ের দাম, যেটাই ধরা হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে মূল্যে তা নিজেকে মূল্যবান ভাবা কোনো গতি নাই। আপনার চামড়া ফুটা করবে যে সুই, সেটার দাম যদি কয়েক হাজার টাকা হয়ে যায়, যেটা বাজার মূল্যের চেয়ে কয়েকশো গুণ বেশি, তাহলে তো নিজের চামড়াকে আপনার মূল্যবান ভাবতেই হবে, কারণ এত দামের সুই তো আর কম দামের নিচে ঢুকতে পারে না। তো সেই অর্থে নিজেকে এক ধরনের ভিআইপি ফিলিং আসে যে আমি ছোট মানুষ হতে পারি, কিন্তু যে বালিশে ঘুমিয়েছে হাসপাতালে গিয়ে সেই বালিশ বা 30,000 টাকার বালিশ, বা যে পর্দাটা টেনে দিয়েছে সেটা 75,000 টাকার পর্দা। তো এটা ভাবার মধ্যে এক ধরনের আনন্দ আছে। একটা ক্যানুলা যেটা আমার শরীরে প্রবেশ করেছে, যেটার দাম 80 থেকে 100 টাকা, সেটা ধরেন 4 গুণ 5 গুণ 10 গুণ বেশি দাম। নিজেকে বেশ একটা মূল্যবান ব্যক্তি বলে ভাবার সুযোগ তৈরি হয়েছে। এইটাও এই সখীতন্ত্র কিংবা ধরেন এই সোনাতন্ত্র, যেটা মানে এই যে সব সুখীরে পার করিতে কানের সোনা দিতে হবে, এটা একটা অবদান। কারণ আমরা এতই মূল্যবান যে আমাদের জন্য তার কম দামের পর্দা, কম দামের বালিশ দেওয়া যায় না। এটাই হয়েছে ঘটনা। ভাই, তো আমি আমার বর্তমানে যে অবস্থা, আমার এই সরকার আসার পরে যখন ডিজিটালাইজেশন ব্যবস্থা করছিল, এক ধরনের মনে হচ্ছিল যে না, এই ডিজিটাল ব্যবস্থার মধ্যে দিয়ে কালচারটা বোধ হয় সরকারি অফিসে ঘুষ করতে একটা কাজ করতে কি হয় তারা হয়তো বন্ধ হয়। কিন্তু digital এখন করলেন। তো আমি রিসেন্ট অভিজ্ঞতা হলো যে সরকার আমাদের আমাদের ট্যাক্স আপনাদের তো আপনি এখানে আপনি আপনার নাম, আপনার তার হচ্ছে যে তার কাছে এখান থেকে আমাদের আবার স্পেসিফিক আপনার যে অ্যাড্রেস, আমার একজন অফিসার আছে, এবং সে আপনার কাগজপত্র আপনার, কিন্তু আমাদের কালচার খাবার কালচার পর্যায়ে রয়েছে। আপনি অনলাইনে সবকিছু আপনি দেখবেন যে আপনার কেন যাচ্ছে না তখন দেখবেন যে আপনার জন্য আপনি সেই অনলাইন অফিসে যাবেন, তারা আপনাকে হ্যাঁ, তখন আমি করে দেবো আপনি তবে ভুল সিস্টেমটা আপনার থেকেই গেল ব্যবস্থা আপনি দেখুন, আমি ছোটবেলা থেকে আমার মনে আছে যে রেল লাইনের টিকিট আপনি যাবেন, আপনি পাবেন না, আমরা লাখে টিকিট তখন পাওয়া যায়, মানে আপনি এক্সট্রা টাকা দিয়ে আপনাকে আমরা এই সরকার আসার পরে অনলাইন সিস্টেম আগে
প্র্যাকটিক্যালি গিয়ে আপনি সেই লাখে অনলাইন সিস্টেমে আপনি আপনি পাবেন না। আপনার তো আপনি কেমন ভাবে এই ব্যবস্থা বা এই লাখের যে ব্যবস্থাপনা সেটা হচ্ছে জেলা প্রযুক্তি আসছে বিভিন্ন system হওয়ার পরে এখন সেই ব্যবস্থা কেন এভাবে হচ্ছে এটা আপনি জবাবদিহিতার মধ্যে করছেন তখন সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে আপনারা যদি এরকম কোনো প্রমাণ পান আমাদের কাছে সেটা দিয়ে আমরা সেই ব্যবস্থা নেব। এই যে ব্যবস্থাপনা ঘুষ কালচার চলছে এই ঘুষ কালচার এটা দিন দিন আরো বেশি পাচ্ছে কারণ আপনি যেখানে আগে হয়তো আপনার টিকিট কাটতে গেলে হয়তো 50 টাকা বেশি করে এখন বিভিন্ন আমরা তো সাধারণ মানুষজন এই ঘুষ কালচারের যে আহ, আমাদের অত্যাচার আমাদের সাধারণ মানুষের যে অত্যাচার সেই অত্যাচার এবং আপনি যখনই জবাবদিহিতার কথা বলবেন তখন আপনার নামে হামলা মামলা বা আপনাকে প্রমাণ করতে হবে যে ঘুষ কালচার কি সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা আহ, এই যে খেলা চলছে এই খেলার কোনো আমি আপনার আমি আপনার কথা ভালো মতো শুনতে পাই না। কিছু কিছু শুনতে পেয়েছি আর কিছু কিছু পাই নাই। কিছু নেই এই যে ঘুষ কালচার এইটা এই খেলা থেকে তো সাধারণ মানুষ আহ, বের হয়ে আসতে পারছে এই দুর্বিষহ অত্যাচার এই সেবা নিতে গিয়ে ঘুষ আপনাকে দিতেই হবে এই অত্যাচার তো দিন দিন বেড়েই চলছে। আহ, আমি তুষার ভাই আপনার কাছ থেকে গল্প শুনছি ঘুষের গল্প। না, ঘুষ তো আসলে আমি তো একটু আগে বলেছি একটা সামাজিক ব্যাধি, এবং যিনি এটা খান তিনি এক পর্যায়ের প্রয়োজনের তাড়নায় খান না, এটা তার অভ্যাসে পরিণত হয়। তিনি ভাবতে শুরু করেন যে তিনি এটা দাবিদার, তিনি যে কাজটি করছেন এর বিনিময়ে তিনি এটি পেতে পারেন, এবং তিনি আপনার কাজটি আগে করে দিচ্ছেন এমন একটা তিনি একটি ভাব করেন, বা এমন একটি বিষয় তিনি বলতে থাকেন, অথবা তিনি বলতে থাকেন তিনি যেন আপনার একটা বেআইনি দাবি মেনে নিচ্ছেন। প্রথমত তিনি কোনো বেআইনি দাবি মেনে নিতে পারেন না, কোনো বেআইনি দাবি মেনে নেওয়ার সুযোগ তো আসলে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কারো নাই। ফলে উনি যদি এটা করেন তিনি নিজে একটা প্রথম দুর্নীতি করবেন, একটা বেআইনি দাবি তিনি কোনো কারণে মঞ্জুর করছেন। দ্বিতীয় হচ্ছে তিনি এটার জন্য যদি ঘুষ গ্রহণ করেন তাহলে তিনি দ্বিতীয় অন্যায়টা করবেন। প্রথমে তিনি আইন ভঙ্গ করলেন, যে তিনি একটা বেআইনি কাজ করে দিয়েছেন কাউকে, যে কোনো কারণেই হোক, বন্ধুত্বের কারণে হলেও সেটা স্বজনপ্রীতি এক ধরনের দুর্নীতি। তারপরে তিনি যদি এটার বিনিময়ে অর্থ গ্রহণ করেন তিনি একটা আর্থিক দুর্নীতি করবেন, কারণ তিনি অর্থ নিয়ে আরেকজনের অধিকারকে ক্ষুণ্ণ করে আপনাকে কোনো একটা কিছু করে দিলেন, ফলে এটা আরেকটা অপরাধ। এবং এই দুটি অপরাধ করার পরে তৃতীয় অপরাধকে তিনি যেটা করেন সেটা হচ্ছে যে তিনি এই বিষয়টিকে বিবেক থেকে ঝেড়ে ফেলে বিবেকের দায়মুক্ত থেকে তিনি ধরে নেন যে তিনি যে এই কাজটি করেছেন এটা এক ধরনের উপকার, এটা কোনো উপকার না, এটা তার দায়িত্ব। তিনি যে পদে আছেন বা যে ক্ষমতার কারণে তিনি এই কাজটি করতে পারছেন, কারণ সেই পদটি না থাকলে তিনি এই ঘুষটা পাবেন না, তাকে অন্যখানে গিয়ে অন্য কিছু করে আবার এই ঘুষ অন্য ঘুষ আদায় করতে হবে। তো ফলে উনি আসলে কি করছেন, ওনার পজিশনটাকে ব্যবহার করে ওনার এই কাজের যে দায়িত্ব সেই দায়িত্বটিকে ব্যবহার করে তিনি অন্যায় কাজটি করছেন। তিনি কারো উপকার করার জন্য ওখানে বসেন নাই, অপকার করার জন্য বসেন নাই, তিনি আইনের অধীনে যা সত্য সেটা করতে তিনি বসেছেন। তিনি যদি উপকার করেন তাহলে তিনি স্বেচ্ছায় সেটা করবেন এবং ভালোবেসে করবেন। কোনো দরিদ্র মানুষকে উদ্ধার করে নিয়ে আসা, কোনো এমন ব্যক্তিকে সাহায্য করা যে ব্যক্তি আসলে প্রকৃত অর্থেই ভুক্তভোগী কিংবা কোনো কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাকে তিনি উদ্ধার করতে পারেন। ইট ইজ আউট অফ হিজ জেনারসিটি, ইট ইজ আউট অফ হিজ বেনেভোলেন্ট অ্যাটিচিউড, হিজ কাইন্ডনেস, এসব কারণে এটা হতে পারে। কিন্তু ওনারা কি করেন, ওনারা যেটা মনে করেন যে তিনি যে পদটায় বসেছেন এই পদটাকে কাজে লাগিয়ে তিনি যে কাজগুলি করছেন যেটা তার করার কথা, এই কাজগুলি করে দেওয়াটাই তার ঘুষ গ্রহণের অন্যতম অধিকার। এবং তারা নানান ধরনের কায়দা কানুনও তৈরি করেন। আমার মনে আছে সরকারি টেন্ডারে বিভিন্ন ক্লজ যুক্ত করে দেওয়ার প্রক্রিয়া, অর্থাৎ
সিন্ডিকেটের হাতে যেন সব কাজ চলে যায়, সেই জন্য টেন্ডারের মধ্যে নানা ধরনের শর্তাদি উল্লেখ করা হয়, যে শর্তগুলি দিলে পরে একদল মানুষ ছাড়া অন্য কেউ সেই টেন্ডারে আসলে যোগ্য বলে বিবেচিত হবে না। এই যে কাজটি তিনি করলেন, এটাও এক ধরনের দুর্নীতি, এক ধরনের অন্যায়। এই কাজগুলি তারা করে থাকে ঘুষের বিনিময়ে তারা নানা ধরনের ফাইলপত্র সই করে থাকে। আমার মনে আছে আমি একটা চ্যারিটেবল প্রতিষ্ঠানের জন্য কাজ করতাম, সেখানে আমি একটি অনুমতির জন্য একটা জায়গায় গিয়েছিলাম, যেখানে গিয়েছিলাম সেই কর্মকর্তা চেয়ারে ছিলেন না এবং তিনি একটা কোড ঝুলিয়ে রেখে তিনি বের হয়ে গেছিলেন। তারপরে তাকে আমরা পেলাম না। আরেকদিন যখন গেলাম আবারও দেখি সেই কোড ছিল না। আমি বাধ্য হয়ে তাকে ফোন করলাম এবং ফোন করে তাকে বললাম যে আপনার একই কোড দিনের পর দিন ঝুলে থাকে, আপনি তো নিশ্চয়ই 1 মাস ধরে একই কোড করে আপনি আপনার এই অফিসে আসেন না, বা 15 দিন ধরে একই কোড করেন না, ফলে এই কোডটা আপনি ঝুলিয়ে রেখে আসলে কই যান। তখন তিনি খুব মনক্ষুণ্ণ হলেন এবং তিনি আসলেন, এসে আমাকে বললেন যে আপনি এইভাবে আমার সঙ্গে কেন কথা বলছেন। আমি বললাম যে আপনার অফিসে থাকবার কথা, আপনি থাকেন না এবং একই কোড ঝুলিয়ে না রেখে আপনি যদি প্রতিদিন নতুন নতুন কোড ঝুলান তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে আপনি আসলে কোনো কাজে গেছেন। কারণ একই কোড যদি ঝোলে তাহলে তো আমরা ভাববো যে আপনি আসলে একবার যে এসেছিলেন আর অফিস থেকে বাড়িতে যান নাই। তো উনি স্বাভাবিকভাবে এটাকে ভালোভাবে নিলেন না। উনি ভাবলেন যে আমি খুবই একটা বেয়াদব শ্রেণীর লোক। আমার বয়স তখন অনেক কম ছিল, তো আমি বোঝাতে পারলাম না যে আমি আসলে তার সঙ্গে আমার মনের ভাবটা ব্যক্ত করছি, এখানে আদবি বেয়াদবি কিছু নাই। তারপরে উনি যেটা করলেন, উনি একটা খুবই অদ্ভুত কাজ করলেন। উনি একটি দাতব্য প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ দান, এবং এই দাতব্য প্রতিষ্ঠানটি যে দাতব্য কাজ করবে এটা উনি জানেন। জেনে শুনেই বললেন যে দান আপনার ব্যাপার, আমার দাতব্য প্রতিষ্ঠান চালাইতেছেন আপনারা, বা দাতব্য প্রতিষ্ঠানের জন্য আসছেন আপনারা, সব আপনাদের হবে, আমার। উনি অশেষ নেকি হাসিল করলেন, উনি কিছু অর্থ গ্রহণ করলেন, কিন্তু করে তিনি কাজটা করলেন না। আরো অধিকতর অর্থ গ্রহণ করে তিনি অন্য আরেক দল লোকের জন্য কাজটা করলেন এবং একটা বিরাট ক্ষতির স্বীকার করলেন আমাদের দাতব্য প্রতিষ্ঠান। কারণ কি? কারণ ওই যে আমি তাকে একটি সৎ প্রশ্ন করেছিলাম। আমি পুরো ঘটনাটা ব্যাখ্যা করতে চাই না, কিন্তু এই ধরনের কাজ আমি নিজের চোখে হতে দেখেছি। আমি যখন অনেক কম বয়সী, আমার কাছেও একই ধরনের দাবি কিছু কর্মকর্তা পেশ করেছিলেন বা বলেছিলেন যে এটা করতে হবে, না করলে পরে কাজটা হবে না। এরকম বহু জায়গাতেই এরকম অপ্রীতিকর ঘটনার মুখোমুখি আমি হয়েছে, আপনি হয়েছেন। বাংলাদেশে যারাই কোনো দপ্তরে কোনো কাজের জন্য গিয়েছেন, অন্তত একবারের জন্য হলেও আমার ধারণা যে এরকম একটা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন। আমি সবচাইতে অদ্ভুত একটা ব্যাপার দেখেছিলাম আমার ছোটবেলায়, একটি ব্যাংকের শাখায় মতিঝিলে। সেখানে একজন অত্যন্ত শ্বশ্রুমণ্ডিত একজন পরেশগার ব্যক্তি ছিলেন। উনি সারা দিন এমনকি রাতেও তিনি এখানে কাজ করতেন, এবং তিনি যেটি করতেন, তিনি অর্থে বিনিয়োগে একটি টেবিল কিনেছেন এবং একটি চেয়ারও কিনেছেন। এবং ওই ব্যাংকটিতে একটা মজার ব্যাপার ছিল, ব্যাংকটাতে ঢুকলে পর একটা লম্বা করিডোরের মতো জায়গাটাতে একটা ব্যারিয়ার দেওয়া, ব্যারিয়ারের পেছনে সবাই বসেন ব্যাংকের, আর সামনের ওই করিডোরটা একটা লম্বা বারান্দার মতো খোলা, ওইখানে কেউ বসে না। ওইটা একটা করিডোরের মতো, মানে ঢুকে আপনি করিডোর দিয়ে ডানে বামে যাবেন এবং ওই দেয়ালটা পার হয়ে ওই পাশে যাবেন, দেয়ালের উপর দিয়ে সবাইকে দেখা যায়। উনি অফিস আওয়ারের যখন একদম শেষ প্রান্তে আসরের নামাজ পড়তে চলে যেতেন, এবং আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজের ঠিক আগে আগে যখন অফিসের সবাই চলে যাচ্ছে, উনি বাকি জায়গায় ওনার বিনিয়োগে যে অর্থ মানে খরচ করে যে টেবিলটা চেয়ারটা, সেখানে তিনি বসতেন এবং সারাদিন যে কাজগুলি তিনি ঘুষের বিনিময় করবেন বলে ঠিক করেছিলেন, সেই কাজগুলি উনি ওই টেবিলে বসে করতেন। এবং তিনি এই বিষয়টি আমার কাছে একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে সারাদিন তো উনি অফিসের কাজ করেছেন, আর এখন তিনি নিজ অর্থে বিনিয়োগ করার চেয়ার টেবিলে বসে অফিস আওয়ারের পরে তার নিজের সময় দিয়ে জীবন থেকে বিরাট ক্ষয়ক্ষতি করে তিনি কাজ করছেন। এটার জন্য উনি আলাদাভাবে টাকা নিচ্ছেন। এটা কোনো অন্যায় না, এটা ঘুষ না, এটা তার ইনকাম। তা আমি তো ছোট মানুষ, আমি বুঝি নাই। আপনি যে বাতি জ্বালাচ্ছেন, অফিসের বিল, বাতির বিলটা আপনি দেন, তারপর যে জায়গাটার মধ্যে বসে আছেন মতিঝিলে ব্যাংকের সামনে, আঙ্কেল আপনি কি এই জায়গার ভাড়া দেন? আর আঙ্কেল এই যে আপনি অফিস আওয়ারের পরে এখানে বসে আছেন, এরকম কি নিয়ম আছে যে আপনি অফিস আওয়ারের পরে 2 ঘন্টা ব্যাংকের মধ্যে বসে থাকবেন এবং এই কাজ করতে পারবেন? উনি আমার দিকে তাকিয়ে বললেন যে
তুমি এইসব উল্টাপাল্টা প্রশ্ন করো, তোমার আব্বাকে বলতে হবে আমার যে আপনার ছেলে উল্টাপাল্টা প্রশ্ন করে। তো যথারীতি আমি অত্যন্ত এক ধরনের ভর্ৎসনার শিকার হয়েছিলাম। আমাকে খুবই বকাবকি করা হয়েছে, কারণ এই লোককে চটালে তো কাজ হবে না, এবং এই লোক যদি রাগ করেন। তো বলা হয়েছে যে আমার মাথায় ট্রাবল আছে এবং আমার উল্টাপাল্টা কথা বলার অভ্যাস আছে, আমি বলে ফেলেছি। আসলে এটা ঠিক হয় না, কিন্তু আসলে ওই লোকটা দেখেন নিজের একটা যুক্তি তৈরি করেছে যে সে তার অফিস আওয়ারের একটা পর্যায়ে এসে শেষে নিজের কেনা চেয়ার টেবিলে বসে সে সারাদিন যে কাজগুলো আটকে রাখে ঘুষের দাবিতে, সেইগুলোকে সে ওইখানে বসে ক্লিয়ার করে এবং করে ঘুষ খায়। এবং সে এটাও বলে যে এটা যদি আমি আজকে শেষ না করতাম, ওনার তো একদিন দেরি হইত। আর আরো একটা মজার বিষয়, এই কাজগুলো উনি করতেন রপ্তানিমুখী শিল্প যারা, তাদের জন্য। রপ্তানিমুখী শিল্পের ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে আমাদের এখানে যখন অফিস বন্ধ হয়, আমেরিকাতে যখন অফিস খোলে, তো উনি এইখান থেকে এই টেলেক্স, তখন টেলেক্সের জমানা ছিল, টেলেক্স পাস করতেন উনি, বিভিন্ন ধরনের এলসি কাগজপত্র এগুলো উনি পাঠাতেন, এগুলা করতেন। এবং উনি বলতেন যে এই যে আমি কাজটা করে দিচ্ছি, ওরা আমার এখন ঘুমের সময়, ওদের এখন জাগার সময়, আমি যে কাজটা করে দিচ্ছি এটা তো একটা বিরাট উপকার করছি, দেশেরও মঙ্গল। না হলে তো আমি এটা কালকে করতাম দিনের বেলা, আরও একদিন পরে থাকতো, তারপরের দিন কাজ হতো, কারণ আমাদের সাথে তোদের টাইমের ডিফারেন্স আছে। ফলে উনি দেখেন, একে তো উনি দুর্নীতি করছেন, আবার দুর্নীতির পিছনে বহু যুক্তি খাড়া করে এটাকে একটা ভালো কাজের হিসেবে দেখানোর একটা চেষ্টাও করেছে। এইগুলা হচ্ছে ঘুষখোরদের যুক্তি। ঘুষখোররা এরকম যুক্তি তৈরি করে নানা ধরনের, কেউ অভাবের যুক্তি দাঁড় করায়, কেউ অসুস্থতার যুক্তি দাঁড় করায়, কেউ ক্ষমতার দম্ভ দাঁড় করায়, কেউ বলে যে আমার ভবিষ্যতে রাজনৈতিক ইচ্ছা আছে, টাকা ছাড়া আমি রাজনীতি কেমনে করবো, তাই জমাচ্ছি, একসময় তো এই সব টাকা আমি জনগণের পিছনে খরচ করে দিব। এরকম অফিসার আমি দেখেছি, ব্যাংকিং কাজ করে, তারা বলেছেন যে ভবিষ্যৎ। এবং একটা প্রাইভেট কোম্পানি তো আমি দেখেছি, সেই প্রাইভেট কোম্পানির যিনি চিফ ফিনান্সিয়াল অফিসার, তিনি দুর্নীতি করেন এবং তার মনের লক্ষ্য যে তিনি এমপি হবেন। ফলে উনি প্রাইভেট কোম্পানির টাকা সরিয়ে উনি এমপি হবার লক্ষ্যে কাজ করে চলেছেন। ফলে এই দুর্নীতি কিন্তু সর্বব্যাপী, এটা কিন্তু শুধুমাত্র সরকারি অফিসার হয় ব্যাপারটা তা না, সারা বাংলাদেশে সর্বত্র যেখানে যে পদে যিনি আছেন তারা দুর্নীতি করেন, এবং কেউ করে না এটা যদি তারা খুঁজে পান, তাকে তারা সিস্টেম থেকে বের করে দেন বা তাকে তারা বিরাট ঝামেলার মুখোমুখি করেন। কারণ একজনকে ওই দুর্নীতি চক্রে না থাকা মানে হচ্ছে পুরা চক্রটা বিপন্ন হওয়া, এটা তো আসলে কঠিন। আমি এই ঘটনাও দেখেছি। আমি এমনও দেখেছি যে একটা বহুজাতিক প্রতিষ্ঠানে একজন বিখ্যাত কর্মকর্তা, তিনি একটা অ্যাডভার্টাইজিং হাউস তৈরি করেছেন এটার বাইরে, তার প্রতিষ্ঠানের বাইরে, এবং সেই প্রতিষ্ঠানকে উনি কোটি কোটি টাকার কাজ দিয়েছেন, এবং দিয়ে তিনি কোম্পানির ক্ষতি করেছেন, করে আরেক কোম্পানিতে গেছেন, সেখানে একই কাজ করেছেন। মাঝে মাঝে তিনি এখন এসে নানা জায়গায় নীতি বাক্য বলেন, সারা জীবনই তার হালকা চাপদারি ছিল, এবং তিনি এইসব কথাবার্তা বলেন এবং বলে খুব একটা ভাব নেন যে উনি একটা সৎ ব্যক্তি। কিন্তু আমি তো জানি যে উনি ওনার আত্মীয়র মাধ্যমে, তার নিজের কোম্পানি থেকে, তার জুনিয়রদের মাধ্যমে নিজের কোম্পানি থেকে টাকা সরিয়েছেন। তবে এদেরকে আমরা চিনি। ফলে আজকে যখন অর্থমন্ত্রী বলেছেন যে টাকা কারা পাচার করেছে উনি জানেন না, আজকে যখন স্বাস্থ্যমন্ত্রী বলেছেন দুর্নীতিবাজদের সাজা দেওয়া হয়ে গেছে, তখন আসলে আমরা ওই যে সখীর মতো লজ্জা সরম আছে কি বা নাই, বুঝছেন, গান গাইতো, আমার মনে আছে। এই ছবি আমি 5 বার দেখতে বাধ্য হয়েছিলাম, কারণ এত সুপার হিট ছিল। আমার মা আর ছবি দেখতেন, খুব পছন্দ করতেন। তো আমার মা একবার গেলেন, খালা আরেকবার দেখবেন, আমার মাকে সাথে নিয়ে গেলেন, আমার চাচারা এসেছেন গ্রাম থেকে, তারা দেখবেন, আমার মাকে সাথে নিয়ে তারা আমাদের সহ গেলেন। এই ছবি আমি 5 বার দেখেছি শুধু সিনেমা হলে, আর এটা বাংলাদেশ টেলিভিশনে একাধিকবার দেখানো হয়েছে। ফলে এই গানের এমন অবস্থা, এই গান এত জনপ্রিয় হয়েছিল যে এই গান প্রায় মুখস্থ ছিল সবার। তো ওইখানে আমাদের আর কোনো উপায় নেই, আমাদের এখন শুধু এতটুকুই বলার আছে যে লজ্জা সরম আছে কি বা না, লজ্জা সরম নাই। এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, শেয়ার স্ক্রিন দিলে তো মনে হয় দেখানো যাবে, তো আমি একটা শেয়ার স্ক্রিন দেখাই। শেয়ার স্ক্রিন দিলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আসলে যখন আমরা এই ধরনের সংবাদগুলি দেখি, তখন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা খুব দুঃখ পাই, কারণ আমাদের তখন মনে হয় যে আমরা আসলে যা করছি বা যা বিশ্বাস করি বা যা ভাবি, তার কোনোটাই মনে হয় কোনোদিনই সম্ভব হবে না এখানে।
এবং তখন আমাদের এক ধরনের দুঃখ বোধ হয়। আমি একটা শেয়ার স্ক্রিন দিয়ে আপনাকে দেখাই জিনিসটা, যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 2004 সালে সুইস ব্যাংকে বাংলাদেশের গচ্ছিত অর্থ ছিল 365 কোটি টাকা। 2019 সালে সেটি 5367 কোটি টাকা। এবং এই যে 5367 কোটি টাকা, 365 কোটি টাকা থেকে 2004 সালে এই 2019-এ 5000 কোটি টাকা সুইস ব্যাংকে রাখা হয়েছে। এবং এই বিষয়টি শেয়ার করেছেন বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক জনাব মঞ্জুরুল হাসান বুলবুল। আমি তার কাছ থেকে এটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে পরিস্থিতিটা, যে 5367 কোটি টাকা সুইস ব্যাংকে আছে, কেউ না কেউ তো এটা পাচার করেছে, এই অর্থটা সুইস ব্যাংকে আছে। এখন যদি কেউ প্রশ্ন করে যে এদের নাম দেন, তো এদের নাম তো আপনারই গিয়ে প্রশ্ন করার কথা এই ব্যাংককে, যে আপনারা কাদের টাকা রেখেছেন এখানে, অথবা এদেরকে খুঁজে বের করার চেষ্টা করা উচিত। আমি আপনাকে আরো এরকম স্ক্রিন শেয়ার দিতে পারবো, একটা দেখালাম আপনাদেরকে। আপনি একটু অপেক্ষা করলে আমি আপনাদেরকে আরো কয়েকটা স্ক্রিন শেয়ার দেখাতে পারবো। তো এগুলোর কোনো আসলে জবাব নাই, এগুলো জবাববিহীন একটা অবস্থা। একজন সরকারি আমলা, উনি বর্তমানে বোধহয় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে। উনি হলো ঘুষ খান না, কিন্তু উনি একটা এক ধরনের সমাজে সহযোগিতা করার জন্য একটি অর্গানাইজেশন, এবং ওনার কাছে কোনো কাজ নেই পেলে ঘুষ নেন না, কিন্তু তার সেই সংগঠনকে এত টাকা দান করতে হবে যে উনি নির্ধারণ করেন, এবং সেই টাকা না দিলে উনি সেই কাজ করে দেন। এটা হলো উনি সৎভাবে জীবন যাপন করেন, এবং উনি ওনার এলাকার মানুষের সহযোগিতার জন্য সেই সংগঠন, এবং সেই সংগঠনে টাকা না দিলে কাজটা আপনার কাজটা করে দিবে, এবং আপনাকে আটকে রাখবে, আপনাকে বিভিন্ন যন্ত্রণা, আপনাকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন। ঘুষ খাওয়ার একটা নতুন system। এই আমি গত পরশু দিনে আমার আরেক বন্ধুর কাছ থেকে গল্প শুনলাম যে আমাদের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা, উনি ঘুষ খান না, উনি খুব ভালো মানুষ, কিন্তু উনি একটা চ্যারিটেবল অর্গানাইজেশন করেছেন তার এলাকায়, উনি বিভিন্ন নিয়মমূলক কাজকর্ম করেন। তো আমার সৌভাগ্য হয়েছিল তাকে জিজ্ঞেস করার যে আপনি কেন এরকম চ্যারিটেবল কাজ করছেন। তিনি দেখেন, আমি আমার জীবনে আমি কোনো অন্যায় কাজ করি, ঘুষ টুস খাই না, এখানে টাকা পয়সা যা দান করে মানুষকে সেগুলো আমার এলাকায়, এবং আমার চাকরির পরে আমার ইচ্ছা যে আমি আমার এলাকা সাধারণ জনগণের আরো সহযোগিতা করবো, সেই জন্য আমি ভালো কাজ। এটা তো আসলে আমরা দেখেছি এর আগে। আমি আপনাকে আরো এরকম দেখাতে পারি। 2016 সালের একটি সংবাদ আমি দেখেছিলাম পত্রিকাতে। তো আমাদের মানে যেহেতু কিছুদিন আগে এরকম একটা প্রশ্ন এসেছে যে কারা কিভাবে কোথায় টাকা নিয়ে গেল, এরকম যখন প্রশ্ন আসে, তখন কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা আসলে সংবাদপত্র পড়ি। যেমন এটা একটু দেখেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাই না? এবং এটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি বাণিজ্যিক ভবনে 13,50,00,000 সিঙ্গাপুর ডলারে, এটা পড়া যাচ্ছে নিশ্চয়ই। এবং সূত্র উল্লেখ করেছে প্রথম আলো, দ্য বিজনেস টাইমস। এটার প্রতিবেদনটা প্রকাশিত হয়েছিল 13 জুলাই 2016-তে। এবং এখানে লেখা হয়েছে যে এই ব্যাপারে যাদের নামে কেনা হয়েছে তাদের বিষয়টি তারা কোনো উত্তর দেন নাই। এবং তারপরে আরো কথা বলা হয়েছে যে
গ্র্যান্ড চ্যান্সেলর হোটেল নামে একটি হোটেলের কথা বলা হয়েছে এখানে, এবং এইখানে পুরো নিউজটা আছে, এখনো ইন্টারনেটেই আছে। তবে আমার খুবই অনুরোধ মাননীয় অর্থমন্ত্রীকে যে উনি যদি একটু কষ্ট করে এই 2016 সালের পত্রিকাটা পড়তেন, তাহলে আমরা বুঝতাম যে পত্রিকাগুলো মিথ্যা কথা লেখে এবং এই পত্রিকাগুলি সত্য বলে না, এবং আমাদের চোখের উপর দিয়ে এই পত্রিকাগুলি একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে। কিন্তু আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। আমরা তো দেখতে পাচ্ছি যে পত্রিকাতে এই সংবাদ ছাপা হয়েছে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এরকম হয়েছে। আমি তো শুনেছি যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী অসম্ভব সৎ মানুষ, এবং অবশ্যই। ওনার মধ্যে সৎ মানুষ খুব কম আছেন, এবং তিনি খুব সৎভাবে ব্যবসা পরিচালনা করেন। এই ধরেন, বা কোনো অন্যায় দেখলে সেটা মেনে নেন না। হ্যাঁ তা তো বটেই, নিশ্চয়ই। উনি উনি তো বলেছেন যে উনি জানেন না, জানেন না বলে এই ধরনের ঘটনাটা ঘটতে পেরেছে, জানলে তো আর ঘটতো না। উনি কিন্তু যদি দেখেন, জানতেন তাহলে কিন্তু মনে করেন যে এই যে হ্যাঁ কিন্তু এই 12টা যে আমি আপনাকে আরেকটা দিয়েছি, এই যে দেখেন, এটা একটা ওখানকার পত্রিকা, তারাও এরকম উল্টাপাল্টা লিখেছে। এই যে, হ্যাঁ, এটা এশিয়া রিয়েল এস্টেট ইন্টেলিজেন্স নামে একটি পত্রিকা, 2019 28 জুন 2019-এ তারা লিখেছে যে 241 রুমের একটি হোটেল সিঙ্গাপুরের নভেনাতে $170 মিলিয়ন এটি হাত বদল হয়েছে, এবং এখানে যিনি কিনেছেন তার নাম দিয়েছে, এবং তিনি কে, বাংলাদেশের কোন মানুষ, সেটা তারা লিখেছে, হ্যাঁ, ছবিও দিচ্ছে। হ্যাঁ, তো এই খুব ধরনের সুন্দর একটা, হ্যাঁ, তাই খুব না? সুন্দর, খুব সুন্দর ছবি একেবারে দিয়েছে। দেখেন তো এত, মাথায় হ্যাঁ, গিয়েছে হ্যাঁ, আওয়াজটা। না না, হ্যাঁ, খুবই, না এইভাবে বললেন না, এভাবে শামীম, শামীম, আমরা ওনাকে আসলে আমরা তো জানি না এই ধরনের একটা মিথ্যা প্রচার ওনার নামে করলো একটা বিদেশি পত্রিকা, এবং এই ধরনের একটা ভুল কথা বললো, তাই না? এটা তো একটা মিথ্যা, তাই না? এটা তো সত্য হতে পারে না। কিন্তু আমাদের অর্থমন্ত্রী যেহেতু জানতে চেয়েছেন, অন্তত এটার তো একটা প্রতিবাদ করা উচিত, যে এরকম একটা মিথ্যা, এরকম একটা ভুল সংবাদ তারা এইভাবে ছবি সহ চেপে দিল, এবং সেটা ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। এটা তো ঠিক না, তাই না? কিন্তু আমরা দেখছি যে এখানে লিখেছে যে $170 মিলিয়ন দিয়ে এটা কেনাকাটা হয়েছে। এক একটা রুমের প্রায় দাম পড়েছে $7,05,000, এরকম লিখেছে। তারা আরো কি কি যেন লিখেছে, মানে আমি জানি না, আমি ইংরেজিও ভালো বুঝি না। কিন্তু এটা তো একটা ভুল, একটা অন্যায়, তাই না? একজন সম্মানিত ব্যক্তি সম্পর্কে এরকম বলা ছবি সহ। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে, তো এটা তো ঠিক না। এই যে আমাদের একটা প্রতিবাদ করা উচিত না? কিন্তু ওই যে আবার ওই যে সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা, ঠিক আছে? এখন কোন সখী আনা দিচ্ছে আর কোন সখী সোনা দিচ্ছে, এটা তো আর আমাদের পক্ষে জানা সম্ভব না। তবে ওনারা যদি জানতেন কারা এটা করছেন, তাহলে কিন্তু একটা ব্যবস্থা নিয়ে নিতেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমার হ্যাঁ, আমার তো মনে হয় যে ওনারা জানেন না বলে এটা হয়নি, হ্যাঁ, কারণ তো বলেছেন, জানলে নিশ্চয়ই ব্যবস্থা এত ব্যস্ত থাকতে হয় না কিছু না। আপনি মনে করেন এত কাজ, ১৫ কোটি মানুষের অর্থ ব্যবস্থাপনা করা, এত ব্যস্ততার জন্য আসলে ওনারা সময় পান না। সময় পেলে জানতে পারলে একটা ব্যবস্থা নিয়ে নিতেন। মানে এটা খুব মজার। আমি তো বলি যে সবসময় আমাদের সিনেমা খুব অদ্ভুত। এই গানটা যদি আপনি পড়েন, মানে নাও জানেন, তো এখানে আছে যে সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, এরপরে বলে তোমার কাছে পয়সা নিব না, পয়সা নিবে না কিন্তু সোনার গয়না কইলে নিবে। হ্যাঁ, তারপরে তারপরে মজার ব্যাপার আছে, বলে কি জানেন, যে প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই, মনের বদল মন দিতে হয়। তো সখী তখন বলে এই পাশ থেকে কবরী, প্রেমের কথা জানি না মনের বদল করি না, পারের করি লইবা যদি লও, মানে যা ফি সেটা নাও। তখন সে বলে যে থাকো সখী ঋণী থাকো করি লব না, মানে সে আসল দামে, আসল পয়সা, আসল ফিতে কাজটা করবে না। এবং তখন কবর একটু রেগে যায়, বলে ভূতের মুখে রাম নাম আর লইও না, লজ্জা শরম আছে কিবা নাই। তো মাঝি উত্তর দেয়, রাম শাম জানি না ভূতের বাড়ি চিনি না, তোমায় সখী ঘরে নিবার চাই। এই সখী আসলে টাকা, এই সখী হচ্ছে ঘুষ। সে রাম শামও জানে না, ভূতের বাড়িও চিনে না, তার লজ্জা শরমও নাই, সে যে কোনো ভাবে এটা নিয়ে যাবে। এবং সে এক পর্যায়ে এসে যে বেহায়া, সে বলে
প্রেমের হাটের বেচা কেনায় কুলমান নাই, মনের বদল মন দিতে হয়। এবং তারপরে বলে মনের মতো মন মাঝে চীনা বড় দায়, আসল কিবা নকল কারে কয়। তো এই যে মানে অসাধারণ লিরিক্স দেখেন, আসল নকলের ভেদাভেদ নাই, লজ্জা শরম নাই, কোনো ধরনের বিবেকের তাড়না নাই, চলছে। এটা আসলে আমাদের জন্য খুব ক্ষতিকর। আমি তো আসলে খুবই সাধারণ লোক, আমি পত্রিকা পড়ি, ইন্টারনেট দেখি, আমি খুবই সাধারণ মানুষ। তা আমি আসলে এই মিথ্যা প্রচারগুলো দেখে খুব দুঃখ পাই, যে সিঙ্গাপুরে একটা পত্রিকা মিথ্যা কথা লিখলো, ঢাকায় প্রথম আলো এরকম একটা ভুল কথা লিখে দিল, এবং লিখলো একই ব্যক্তির নামে এত অপমানজনক কথা, এটা কি করে হয়? কিন্তু কোনো প্রতিবাদ নাই, কোনো এটার কোনো কিছু নাই। তখন মনটা খারাপ হয়, কারণ আমরা তখন তো কষ্ট পাই যখন দেখি যে চট্টগ্রাম থেকে 15,000 কোটি টাকার মতো নিয়ে পালিয়ে গেছেন 20 ব্যবসায়ী। তখন আমার জানতে ইচ্ছা করে যে ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের লোকজন তারা কি দেখে এদেরকে ঋণ দিয়েছিলেন। 10 টাকা চাইলে তো আমরা পাই না, আমাদেরকে তো দেয় না লোন, আমাদেরকে তো রাজ্যের দুনিয়ার সমস্ত যা আছে ঠিকুজি কুলুজি দেখে তারপরে বলে আমার লোন পাওয়ার যোগ্যতা নাই, বা আমাকে কম টাকা দেয়। এদেরকে হাজার হাজার কোটি টাকা কি দেখে দিয়েছে? এদের টাক দেখে, এদের কপালের দাগ দেখে, এদের মুসলমানের চিহ্ন দেখে, কি দেখে দিয়েছে আসলে? কি দেখে এই টাকাটা দেয়? এটা আমার বড় জানার ইচ্ছা। একজন যদি এসে একটু বলতো যে আমরা এই টাকা দিয়েছি, এইটা দেখে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের তদারকির মধ্যে দিয়ে লিজিং কোম্পানির টাকা হাত বদল হয়ে কোথায় চলে গেল, হারিয়ে গেল, কেউ জানলো না। কই? কি দেখে? কিভাবে মনিটরিং করেছিল? কোনো উত্তর নাই। তাহলে এগুলো আসলে অরণ্যে রোদন। এগুলা উলু বনে মুক্তা ছড়ানো, অরণ্যে রোদন, এগুলা আসলে কোনো অর্থ নাই। ভাই, এই যে টাকাগুলো চলে যাচ্ছে এবং আমাদের অর্থমন্ত্রী, আমাদের অন্যান্য রাজনীতিতে কিছুটা জানতে পারছেন না, এখানে কি রাজনৈতিক মাধ্যমে এইসব টাকা পাচার হচ্ছে? আমি জানি না, তো আমি তো মনে করি যে কোনো কিছুই যায় না। এটা যাদের জানার তারা কেন খুঁজে পায় না? আমি তো সেটাই জানি না। আমরা কেউই জানি না। এটা ভাগ এটা আমাদের কিন্তু কিছুই জানা নাই। আমাদের জানবার ইচ্ছা এইটুকুই যে তারা যেন এটা খুঁজে বের করেন যে কারা এটা করছে। তারা খুঁজে বের করলেই পারে। আমি এটার উত্তর কিভাবে দিব? আমি তো জানি না। আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে টাকাগুলি আপনার সুইজারল্যান্ডে যায়, আপনার সিঙ্গাপুরে যায়, কানাডায় যায়, এদিকে আবার শুনি যে সিঙ্গাপুরে রাষ্ট্র ব্যবস্থাপনা এত ট্রান্সপারেন্ট, তারা খুবই কি বলবো যে সৎ রাষ্ট্রের একটি আহ, উদাহরণ। আহ, জেনেভার এখানে সমস্ত ট্রান্সপারেন্ট, আমাদের কিন্তু কানাডা চালাচ্ছে, ওনারা খুবই ভালোভাবে তাদের রাষ্ট্র ব্যবস্থাপনা এবং সৎভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা, কিন্তু আমাদের দেশ থেকে সব টাকাগুলি সেখানে চলে যাচ্ছে। আলটিমেটলি এই রাষ্ট্র, এই সমস্ত রাষ্ট্রে যাচ্ছে, এই রাষ্ট্রগুলো তো এক ধরনের বেনিফিট। এই ব্যাপারে আপনি কি কখনো ভেবেছেন যে এই রাষ্ট্রগুলোর তো এক ধরনের দায়ভারও তাদের রয়েছে, বা সেই রাষ্ট্রগুলো হয়তো সায়ও রয়েছে তাদের দেশের টাকাগুলো? আমি সেটাও জানি না। এটাও জানা খুব মুশকিল, কারণ পৃথিবীর যে কোনো দেশে যদি কোথাও থেকে টাকা আসে, টাকাটা গ্রহণ করে, কারণ টাকা তো অর্থনীতিকে শক্তিশালী করে। অর্থের একটা শক্তি আছে, সে বিনিয়োগ হয়, নতুন অর্থ তৈরি হয়। তো নিশ্চয়ই কোনো না কোনো নিয়মের মধ্যে দিয়ে তো তারা এটা গ্রহণ করে। আমার আসলে জানা নাই। আপনি আমাকে যে প্রশ্নগুলি করছেন এগুলো খুবই কঠিন প্রশ্ন, কারণ আমার বুদ্ধিতে এটা কুলায় না। তবে আমি আপনি সাধারণ একটু থেকে বলবেন, ধ্রুব ভাইকে জিজ্ঞেস করবো নাকি যে ধ্রুব ভাই এটা কি হচ্ছে? ধ্রুবকে। কিন্তু আমাদের ধ্রুব আমাদের কানাডার প্রধানমন্ত্রী। ও ট্রুডো। হ্যাঁ হ্যাঁ, ট্রুডো। আচ্ছা, না জিজ্ঞেস করতে পারেন না। একটা দেশের অর্থ গ্রহণের তো নিয়ম থাকে। আমাদের এখানে বিদেশি বিনিয়োগ আসলে আমরা নেই না, আমরা তো প্রশ্ন ছাড়া বিদেশি বিনিয়োগ নেই। যে কোনো দেশই তার দেশে অর্থ আসলে অর্থ তো সে গ্রহণ করবে, সে তো অর্থটা ফিরিয়ে দেবে না। আমাদের দেখার দায়িত্ব হচ্ছে যে আমরা কেন, কি কারণে এইভাবে আমাদের সব চলে যাচ্ছে, এটা দেখার দায়িত্ব। আর কিভাবে যায়, আদৌ যায় কিনা, কারা নেয়, কি করে, এটার জন্য দায়িত্বশীল লোক আছে, তারা কি করেন, তারা তো
এত আমি আমি জানি না, আসলে আমার পক্ষে বলা খুব কঠিন। আমরা আসলে এই আলোচনাটার মধ্যে ছিলামই না, এবং এই আলোচনাটা আমি ভালো করে বুঝিও না। তাহলে কি তুষার ভাই একটু গানটা শুনে আসবো আবার? হ্যাঁ, গানটা তো আমি আপনাদেরকে ব্যাখ্যা করেছি, গানটা আর শোনার ব্যাপার নেই, আমি পুরো লাইন সহ বলেছি। কিন্তু যে মূল বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আমাদের একটা ঘুষের সংস্কৃতি চালু হচ্ছে, দুর্নীতির একটা সংস্কৃতি চালু হচ্ছে। মানুষ বিশ্বাস করে না এখন যে টাকা ছাড়া কিছু হয়, বা কোনো উপঢৌকন ছাড়া কিছু হয়। আমি বহু মানুষকে এটা বোঝানোর চেষ্টা করেছি। আমি যেসব প্রতিষ্ঠানে কাজ করেছি, নিজের এবং অন্যের প্রতিষ্ঠানে কাজ করেছি, আমি খানিকটা শেয়ার আমার ছিল সেখানে। আমি যখন বলেছি কাউকে যে দেখেন এখানে কোনো আর্থিক লেনদেন হবে না, বা আমি এগুলো জানি না, বুঝি না, আমাকে অবিশ্বাস করেছেন, বলেছেন অনেকে যে এটা হয় না, এটা আপনি অহেতুক বলছেন, মানে আপনি আমার কাছ থেকে নিবেন, কার কাছ থেকে নিচ্ছেন, মানে ব্যাপারটা এরকম, মানুষের অবিশ্বাস। এবং সেটা আমাকে অনেক পীড়া দিয়েছে। যে এই অবিশ্বাস এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে মানুষ বিশ্বাস করে না যে আপনার কাছে 100 টাকা থাকলে আপনার সেখান থেকে 2 টাকা সরাচ্ছেন না। এই যে অবিশ্বাস, এটা তৈরি হয়েছে এই জন্য যে সমাজের বৃহৎ ব্যক্তিরা চৌর্যবৃত্তির সাথে নিজেদেরকে যুক্ত করেছেন, এবং যেখানে সমাজের অধিক অর্থশালী ব্যক্তিরা, ক্ষমতাশালী ব্যক্তিরা চুরি করেন, সেখানে মানুষ তো বিশ্বাস করবে না যে একটা দরিদ্র লোক চুরি না করে থাকতে পারে, বা একটা মধ্যবিত্ত চুরি না করে থাকতে পারে আজকের সমাজে, বা দুর্নীতি না করে থাকতে পারে। কারণ যার দুর্নীতি করার কোনো দরকার নাই, যার 100 প্রজন্ম খাওয়ার টাকা তারা কামিয়ে ফেলেছেন বা তারা নিয়ে ফেলেছেন, সেই ব্যক্তি যখন আরো এরকম করেন, তখন তো মানুষ আসলে অবিশ্বাস করে সবাইকে, যে যার এত আছে সেই যখন কাঙালের ধন চুরি করে, তখন যার নাই সে তো আরো বেশি করবে, এটা ভাবেন। এই যে অবিশ্বাস তৈরি হয়েছে আমাদের সমাজে, আমাদের সততার উপরে অবিশ্বাস, আমাদের নিষ্ঠার উপরে অবিশ্বাস, আমাদের দেশপ্রেমের উপরে অবিশ্বাস, আমাদের কর্মনিষ্ঠার উপর অবিশ্বাস, আমাদের ব্যক্তিগত চরিত্রের উপর অবিশ্বাস, এই অবিশ্বাস আমাদের সমাজকে ধ্বংস করে ফেলবে। কারণ একটা এই ধরনের সমাজে কোনো ব্যক্তি আর শ্রদ্ধার জায়গায় থাকেন না। এখানে সকলেই সকলের দিকে তাকিয়ে ভাবে যে তুমিও চোর, আমিও চোর, সকলেই চোর, এবং একজন আরেকজনকে শুধু চোর ভেবেই মানে শান্তি পান না, আরো বেশি চুরি করে চুরির প্রতিযোগিতা একজন আরেকজনকে হারানোর চেষ্টা করে। একটা সমাজে যখন চৌর্যবৃত্তি প্রতিযোগিতার জায়গায় চলে যায়, একটা সমাজে যখন দুর্নীতির মাধ্যমে সম্পদ তৈরি করা একটা প্রতিযোগিতার জায়গায় বা একটা খেলার জায়গায় চলে যায়, তখন তো এই সমাজে আর কোনো ভালোর অস্তিত্ব থাকে না, তখন ভালো একটা কোণঠাসা হয়ে যায়। তো আমরা যেভাবে এই সমাজকে একটা দুর্নীতির চক্রে আবদ্ধ করছি, এইটা যদি চলতে থাকে তাহলে একটা সময় আসবে যে মানুষ কেউ কাউকে বিশ্বাস করবে না, এবং সমাজের যে ঐক্য, সে সামাজিক ঐক্য ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এবং সেই ঐক্যহীন সমাজ একটা ধ্বংসপ্রাপ্ত সমাজে পরিণত হবে, যেখানে কোনো ন্যায় নীতি, কোনো সুস্থতা, কোনো সুস্থ চিন্তা, কোনো সুকুমার চর্চা বা সুকুমার বৃত্তি, কোনো কিছুর আর অবকাশ থাকবে না। আপনি লক্ষ্য করলে দেখবেন যে তরুণরা গালি দিয়ে কথা বলে, এবং গালি দেওয়াটাকে তারা ধরে নিয়েছে যে গালি একটা ভাষার অংশ। গালি ভাষার অংশ নয়, গালি একটি ভাষার একটা বিপরীত জিনিস। গালি হচ্ছে একটা ভাষার শত্রু। আমরা যে ভাষা ব্যবহার করি না, আমরা যে ভাষাকে ঘৃণা করি, সেই ঘৃণার শব্দগুলি হচ্ছে একটি ভাষার শত্রু। সেই ঘৃণার ভাষা প্রতিনিয়ত উচ্চারিত হচ্ছে, এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে অত্যন্ত বাজে, রুচিহীন শব্দ যখন তখন মানুষ মুখে উচ্চারণ করছে। এই যে প্রবণতা, এই প্রবণতা কি প্রমাণ করে? প্রমাণ করে যে আমরা আসলে মন্দকে, অন্ধকারকে আমরা এক ধরনের আশ্রয় দিচ্ছি। এটা দীর্ঘমেয়াদে আমাদেরকে উপকার করবে না, দীর্ঘমেয়াদে এটা অত্যন্ত ক্ষতিগ্রস্ত করবে। আপনি ভাবছেন আপনি বন্ধুদের সঙ্গে বসে স্ল্যাং বলছেন, কিন্তু আপনি আসলে জানেন না যে আপনি আসলে দীর্ঘমেয়াদে সারা জীবনে এই স্ল্যাং শোনার জন্য নিজেকে প্রস্তুত করছেন। আপনার সন্তানের চেয়ে ভয়ঙ্কর স্ল্যাং আপনার সামনে বলবে, এবং তারপরে আরো বেশি বলবে। এটা অল অর নান ল। এটা হয় আপনি একদম বলবেন না, আর যদি বলেন তাহলে আপনি শেষ করে ফেলেছেন নিজেকে। তো ঠিক একইভাবে দুর্নীতি হচ্ছে এরকম একটা ব্যাপার। হয় আপনি দুর্নীতি করবেন না, অথবা আপনি করবেন। আমি 2 টাকা করি, আমি 5 টাকা করি, আর আমি 5,000 টাকা করি, এতে কিছু আসে যায় না। একই জিনিস, ওই 2 টাকা আর 2,000 টাকা একই কথা। এই আমরা যখন ছাত্র ছিলাম, আপনার যারা আছে,
কখনো বিভিন্ন অন্যায় ঘটলে আমাদের সমাজের যারা আহ, এই যে বিবেক, আহ, যাদেরকে আমরা শ্রদ্ধা করতাম, রেসপেক্ট করতাম, তাদের ভিতর থেকে প্রতিবাদ, তাদের ভিতর থেকে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার একটা যে মেন্টালিটি আছে, আমরা যদি ফলো করতাম, আমরা তাদের শিখানো পথ ধরে আমরাও অনেক প্রতিবাদ, অনেক প্রতিরোধের কাজে আহ, সংযুক্ত হতাম। ইদানিং কালে কিন্তু সেই বিবেকবান মানুষের বড়ই অভাব দেখা যাচ্ছে, এবং বিভিন্ন অন্যায় ঘটে গেলে আহ, বিবেকের সেই জায়গাগুলোতে আমরা সেই মানুষগুলো ভাবে আহ, এক এবং আহ, দেখা যায় যে হয়তো নারীবাদীদের জন্য দেখা যায় যে অনেকে নারীবাদীরা রাজনৈতিক উদ্দেশ্যে যখন কোনো আসছে, তারা আহ, নারীবাদের পক্ষে কথা বলছে, কিন্তু যখন একটা সাধারণ নারীর জন্য প্রতিরোধের প্রয়োজন হয়, তখন কিন্তু তাদেরকে সেভাবে আহ, নারীদের পক্ষে বা অন্যায়ের বিপক্ষে প্রতিরোধ করতে কথা বলতে দেখা যায়। আহ, আমাদের এই যে আপনি যে কথাগুলো বললেন যে যেন সমাজ আজকে ঘুষ কালচার, সমাজ আজকে অন্যায় কালচার, অন্যায় দেখে মেনে নেয়া, আপনার পাশে গিয়ে হয়তো আঘাতপ্রাপ্ত হচ্ছে, কিন্তু আপনি সেটাকে প্রতিরোধ করার জন্য বা সামনে দেওয়ার জন্য যে মানুষ আগে কিভাবে এক হচ্ছে সেগুলো আর দেখা যাচ্ছে না। তো আপনার সেই কথাটাতে আহ, আসলে সামাজিক যে অবক্ষয়ের একটা জায়গা, সেটা আপনার অবক্ষয় এখন দেখতেছি, এবং রাষ্ট্র সামাজিক ভ্যালু অ্যাড করার জন্য রাষ্ট্রের যে ভূমিকা, সেই জায়গাটা রাষ্ট্র ভালো না। আপনি যেটা বললেন যে ধরুন আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যে বাজেট ১৬ কোটি মানুষের জন্য, সেখানে কালচারাল অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু আহ, সরকার সেটাকে প্রায়োরিটি দিচ্ছে, এবং মানুষের বহনক্ষমতা, মানের ভিত্তিক প্রতিযোগিতার জন্য মানুষকে যে অংশগ্রহণ করার একটা স্পেস তৈরি করে দিচ্ছে, কিন্তু সরকার বা রাষ্ট্র সে ধরনের দায়িত্ব পালন করে। তাহলে আমরা তো এক সেই শূন্যতার দিকেই যাচ্ছি। আহ, এই রাষ্ট্র আমাদের মানবিকতা শেখায় না, এই রাষ্ট্রের কাছ থেকে আমরা কতটুকু আহ, এই বলবো যে ঘুষবিহীন একটা সমাজ আশা করতে পারি। কিশোর ভাই। আমরা আসলে কিছুই আশা করতে পারি না, কারণ আমরা যার কাছ থেকে এটা আশা করব সেই প্রতিষ্ঠানগুলিকে তো আমরা তৈরি করতে পারি না। যেহেতু আমরা এই প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারি না, আমরা এখান থেকে আশা করে কোনো লাভ নেই। আমাদের চেষ্টা করা উচিত এই প্রতিষ্ঠানগুলি তৈরি করার জন্য, এবং কেবলমাত্র প্রতিষ্ঠান তৈরির মধ্যে দিয়ে, অর্থাৎ ইনস্টিটিউশন তৈরি করার মধ্যে দিয়ে আমরা এই আরবিট্রারি ধারণাগুলিকে প্রতিষ্ঠিত করতে পারি। যেমন সুশাসন একটা কাল্পনিক ধারণা। সুশাসন বলে তো আসলে কিছু নাই। সুশাসন হচ্ছে একটা অনুভূতি, যে অনুভূতির মধ্যে আপনি অনুভব করবেন যে আপনার শাসক বা আপনার প্রশাসক আপনাকে সুশাসনের মধ্যে রেখেছেন। এখন সুশাসনের ক্রাইটেরিয়া কি, এটা আপনি ঠিক করবেন। সুশাসন মানে সুবিচার, সুশাসন মানে কারো উপরে কারো প্রভুত্ব নয়, বরং যা নীতিনিষ্ঠ বা ন্যায়নিষ্ঠ সেটাই প্রতিষ্ঠা করা। সুশাসন মানে হচ্ছে দরিদ্র কিংবা দুর্বলের প্রতি এক ধরনের সহানুভূতি, এবং সুশাসন মানে হচ্ছে অপরাধের প্রতি তীব্র একটা নেগেটিভিটি বা অপরাধকে নেতিবাচকভাবে দেখা, অপরাধকে আটকানোর চেষ্টা করা। সুশাসন মানে নিরাপত্তা, সুশাসন মানে মৌলিক অধিকার নিশ্চিত করা। এই যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি যখন আপনি প্রতিষ্ঠা করবেন, তখন অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সুশাসন প্রতিষ্ঠিত হবে। সুশাসন তো একটা অনুভূতি। আপনাকে যদি আমি সব পেটে দেই, আপনাকে খাবার দেই, আপনাকে সব কিছু দিই, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা সব দেই, কিন্তু সকালে একটা চর দিই আর রাতে একটা চর দিই, আপনি কি বলবেন যে আপনি সুশাসনের মধ্যে আছেন? আপনি আমাকে প্রশ্ন করবেন যে আপনি আমাকে চর দিচ্ছেন কেন। আমি বললাম, যাই বেটা, তোমাকে খেতে দেই, পড়তে দেই, ঘুমাতে দেই, সব কিছু দিয়েছি, সকাল বিকাল দুইটা চর দিতে পারবো না? তো এটা কিন্তু আসলে আমি প্রশ্ন করতে পারি না।
কারণ আমার কাজই হচ্ছে আপনাকে এগুলো দেওয়া, এবং কেউ যাতে আপনাকে চর দিতে না পারে বিনা কারণে সেইটা করা। কারণ আমি কি করছি, আমি আপনাকে সব দিয়েছি বলে আপনাকে সকালে একটা চর দিই, বিকালে একটা চর দিই। তো এইটা কি সুশাসন হবে? আমি একটা উদাহরণ দিলাম। ঠিক একইভাবে সুশাসনের জন্য প্রতিষ্ঠান তৈরি করতে হবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, কারণ সেখান থেকে ভালো নাগরিকরা বের হয়ে আসবে। ভালো ধর্মীয় প্রতিষ্ঠান, সেখান থেকে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ তৈরি হবে। ভালো অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেখান থেকে মানুষ নিরপেক্ষভাবে বা সুবিচারের মাধ্যমে ঋণ পাবে, তার অর্থের নিরাপত্তা পাবে, এবং সে জানবে যে আমি নিরাপদ, আমি বিশ্বাস করতে পারি, আমি এখানে আমার সম্পদ রাখলে সেই সম্পদ রক্ষিত হবে। ভালো বিচার ব্যবস্থা, যেখানে গেলে আপনি কার ছেলে কার মেয়ে কার আত্মীয় জিজ্ঞেস না করে বিচার ব্যবস্থা আপনাকে সুনজরে দেখবে, সুবিচারের সাথে দেখবে এবং সুবিচার দিবে। একটা ভালো রাজনৈতিক ব্যবস্থা, যেখানে আপনি এবং আপনার বিরোধী একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হবেন এবং আপনার দায়িত্ব পালন করতে পারবেন। আপনি মানুষের মন জয় করবেন এবং মানুষের সমর্থন করবেন। একটা ভালো রাষ্ট্র ব্যবস্থায় সবকিছু মিলিয়ে, যেখানে যারা রাষ্ট্রকে সেবা দেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা, প্রজাতন্ত্রের বিচার ব্যবস্থা, প্রজাতন্ত্রের স্বাস্থ্য ব্যবস্থা, প্রজাতন্ত্রের অর্থ ব্যবস্থা, তারা নিজেদের মধ্যে সাইনার্জিস্টিক্যালি একটা সিনক্রোনাইজেশন বা একটা সহযোগিতা এবং সহানুভূতির মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া তৈরি করবেন, যেখানে সকলে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন এবং একটা লেভেল পর্যন্ত, একটা সীমা পর্যন্ত তারা সেটা অর্জন করবেন। 100% সুশাসন কেউ দিতে পারে, কিন্তু এটার একটা অর্জনের একটা গ্রহণযোগ্য সীমানা আছে, 80%, 85%, 90%, 95%। এবং এটা যখন আমরা নিশ্চিত করতে পারবো, তখনই কেবলমাত্র আমরা বলতে পারবো যে আমরা একটা সঠিক রাষ্ট্র নির্মাণ করছি। রাষ্ট্রের তো কোনো চেহারা নেই, রাষ্ট্র তো কোনো ব্যক্তি না। রাষ্ট্র হচ্ছে অনেকগুলি নিয়মের একটি সমন্বয়, যে যার মধ্যে দিয়ে একটা জাতি গোষ্ঠী বা একটা ভূমির মধ্যে, যে একটা সীমানার মধ্যে যে রাষ্ট্রটা তৈরি হয়েছে, সেই রাষ্ট্রটা পরিচালিত হয়। তো সেইখানে আমরা কি করছি, প্রশ্নটা তো আমাদেরকে করতে হবে। আশা আমি রাষ্ট্রের কাছে করি না, রাষ্ট্র বলে কিছু আছে নাকি। আশা করতে হবে আমার ব্যক্তিদের কাছে, আমার রাজনীতিবিদের কাছে, আমার অর্থনীতিবিদের কাছে, আমার প্রজাতন্ত্রের কর্মচারীদের কাছে, আমার বিচারকদের কাছে, আমার স্বাস্থ্য ব্যবস্থা যারা চালান তাদের কাছে, আমার নিরাপত্তা যারা দেন তাদের কাছে। আশাটা তাদের কাছে করতে হবে, এবং এই নিয়মটাকে এমনভাবে, প্রতিষ্ঠানগুলিকে এমনভাবে তৈরি করতে হবে যে প্রতিষ্ঠান তার নিয়মের মধ্যে সকলের জন্য সমান সুযোগ অধিকার, সকলের জন্য সমান সুবিধা নিশ্চিত করবে। সেটা যদি না পারি, তাহলে মূলত আমরা কি করছি, আমরা একটা ব্যর্থ, একটা আশাহত, একটা উপযোগিতাহীন, অযোগ্য একটা কাঠামো তৈরি করছে, যে কাঠামোর মধ্যে আমরা কেউই সুখী হব না, কেউই আমরা এই কাঠামোর মধ্যে স্যাটিসফাইড থাকবো না। আমাকে বুঝতে হবে যে আমি একটা ফ্লাইওভার আমাকে সন্তুষ্ট করে না, কারণ এই ফ্লাইওভারটা আমাকে কিছু দেয় না। এই ফ্লাইওভারের উপর দিয়ে যদি যানজট না হয় এবং আমি যদি সময় মতো একটা জায়গায় পৌঁছতে পারি, তখন আমি খুশি হই। এইটার উপর দিয়ে যাওয়ার সময় যদি আমাকে কেউ চিন্তাই না করে, তখন আমি খুশি হই। এটার উপর দিয়ে যাওয়ার সময় যদি আমি জানি যে ড্রাইভারের লাইসেন্স আছে এবং আমার কোনো ভয় নাই যে গাড়ি চালাচ্ছে তার অযোগ্যতা থেকে, আমি তখন খুশি হই। এবং এই সমাজ ব্যবস্থা তৈরি করাটাই হচ্ছে উন্নয়ন। ভবন উন্নয়ন না, ব্রিজ কিংবা কালভার্ট কিংবা রাস্তা, এগুলো সবই হচ্ছে বস্তু। উন্নয়ন হচ্ছে এই বস্তুর ব্যবহার। ফলে আমরা কিন্তু ভাবছি যে আমরা অনেক কিছু তৈরি করলে মানুষ সুখী হবে। অনেক কিছু তৈরি করলে মানুষ সুখী হয় না। মানুষ পাতার কুটিরেও সুখী হয় যদি জানে যে এই দেশে কেউ চুরি করে ভবন তৈরি করতে পারে না। এটা জানলে সে পাতার কুটিরে সুখী থাকবে, কারণ সে তার পাতার কুটির নিয়ে তখন সন্তুষ্ট হবে যে আমি সৎ বলে পাতার কুটিরে আছি। কিন্তু কোনো অসৎ ব্যক্তি আমার এই সততার সুযোগ নিয়ে সিঙ্গাপুরে হোটেল কিনছে, তখন কিন্তু তার দুঃখবোধ থাকবে না, সে স্যাটিসফাইড ফিল করবে। এই স্যাটিসফ্যাকশনটা তো আমাদের নাই। এখন বিষয়টা হচ্ছে আমি পারি না বলে পারছি না, তুমি পারো বলে করেছো। আমার ক্ষমতা নাই বলে আমি পারি না, তোমার ক্ষমতা আছে বলে তুমি করেছো, তাই না? তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে জোর যার মূল্যক তার। জোর যার মূল্যক তার, যে সেই মূল্যক তো হতে মগের মূল্য, সেটা তো সুশাসনের মূল্যক না। জোর যার মূল্যক তার, এটা তো মগের এলাকা, এবং মগেদের এলাকার কি অবস্থা সেটা তো এখনো দেখতে পাচ্ছেন আপনারা।
আরাকানে রোহিঙ্গারা থাকতে পারে নাই, এটাই তো মগেদের এলাকা। এই যে আরাকানে তারা থাকতে পারে নাই, থাকতে না পারার কারণ কি? কারণ তারা কিছুই তৈরি করতে পারে না, না আছে তাদের নিয়ম কানুন, নাগরিক অধিকার, রাষ্ট্র, কিছু নাই। তো সেই মগের মূল্য কিন্তু আমরা যদি তৈরি করি, তো সেই মূল্যকের কাছে তো আমার কোনো প্রত্যাশা নাই। কারণ ভাই, তাহলে এই বাস্তবিক অবস্থা থেকে আহ, আমরা তো আসলে কোনো আহ, এটা মানবিক গুণাবলী, যেমন করা হয় বা আমাদের সোশ্যাল ভ্যালু অ্যাড করা মানুষের জীবনে, এই জায়গায় তো রাষ্ট্র একেবারে নজর দিচ্ছে। আমি আপনার প্রশ্নটা বুঝি নাই আপনার শব্দের কারণে। তবে তো সবাই এই যে আমরা সোশ্যাল ভ্যালু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের উন্নয়নের জায়গাটা তো শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না, হিউম্যান লাইফ, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে সমস্ত ফ্যাক্টরগুলি, যেটা আপনি বলেন গুড গভর্নেন্স, উইমেন এমপাওয়ারমেন্টের জায়গায় কি নারী স্বাধীনতা ভোগ করা, নারীদের ইকোনমিক্যাল এমপাওয়ারমেন্ট করা, আমার কথা পিস থাকা, এই জায়গাগুলো কিন্তু আমরা সেভাবে ডেভেলপ করতে পারছি না। তাহলে এবং সরকারের যে বাজেট বা অ্যাক্টিভিটি, জায়গাটা তো আমরা এইভাবে কোনো রিফ্লেকশন হতে পারি। তাহলে আসলে উন্নয়নের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, যে আপনি বললেন যে উন্নয়ন আমরা করছি সেটা যদি মানুষ ব্যবহার না করতে পারে, তাহলে তো আসলে আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। এই ব্যাপারে আপনার বক্তব্য কি চাই? এবং ফাইনালি দুটো বিষয় আমি অ্যাড করতে চাই। একটা হলো যে আমরা মাধ্যমিক মাধ্যমিক জানতে যে কানাডাতে একটি মুসলিম পরিবারকে হত্যা করা হয়েছে, 4 জন মারা গিয়েছে, লড়াই করছে। আরেকটি হলো যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট ম্যাক্রোকে একজন সাধারণ জনগণ একজন তাকে টপেটাঘাত। এই দুটো বিষয় আপনার আলোচনায় একটু আলোচনা করতে হবে। না, এই তপেটাঘাতের দৃশ্য আমরা এর আগেও দেখেছি। পৃথিবীর বিভিন্ন দেশে এরকম আমি বলবো যে একগুঁয়ে এবং অবিমৃষ্যকারী, অর্থাৎ যিনি অগ্রপশ্চাৎ বিবেচনা করেন না, এক ধরনের বর্ণবাদী কিংবা এক ধরনের একচোখা নেতৃবৃন্দকে বিভিন্ন জায়গাতে মানুষের অপমানের শিকার হতে হচ্ছে। আমরা বুশের দিকে জুতা নিক্ষেপ দেখেছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে, বুশের দিকে জুতা নিক্ষেপ করা হয়েছিল। সেরকম ম্যাকো চপেটাঘাত খেয়েছেন। এই চপেটাঘাতের জন্য ম্যাকোর নিজের কিছু দায় দায়িত্ব আছে। ম্যাকো কিন্তু খুবই বর্ণবাদী ধরনের, তিনি ধর্মবিদ্বেষীয় এবং তিনি এক ধরনের মুসলিম বিদ্বেষীয়, এবং ম্যাকো এক ধরনের আমি বলবো যে উগ্র, এবং তার কাজকর্মের মধ্যে নানা ধরনের উগ্রতা বিভিন্ন সময় প্রকাশিত হচ্ছে। ফলে তার দেশের লোক তাকে একটা চর মেরেছে। এটা তিনি ওই দেশের লোককে প্রশ্নটা করা উচিত যে একটা দিয়েছিস কেন, বা আরো দিলি না কেন, অথবা কেন দিলি। কিন্তু ম্যাকো আমার মনে হয় যে এই চরটা তার প্রাপ্য ছিল। এই ধরনের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গাতে তার অতীতের বিভিন্ন সময়ের যে বক্তৃতা বিবৃতি, তার যে আচরণ, সে আচরণ কোনোভাবে উদারনৈতিক না, গণতান্ত্রিক না। ম্যাকোর মধ্যে এক ধরনের আমি বলবো যে একগুঁয়েমি আছে। শুধু তাই না, ফ্রান্স রাষ্ট্রটির অনেক অনেক মানবাধিকার ক্ষুণ্ণ করার অনেক অভিযোগ ফ্রান্সের বিরুদ্ধে আছে। ফ্রান্স কিন্তু নিজের দেশে যতটা না গণতান্ত্রিক বা যা কিছু, ফ্রান্স কিন্তু আফ্রিকাতে তীব্র অত্যাচার চালিয়েছে, ঔপনিবেশিক শাসন চালিয়েছে, আফ্রিকার দেশগুলিকে এখনো সে শোষণ করেই চলেছে। ফ্রান্সের অর্থনৈতিক উন্নতির পেছনে আফ্রিকার দেশগুলি এক ধরনের বিরাট আমি বলবো অবদান আছে, এবং এটিকে পশ্চিমা বিশ্ব মেনে নিয়েছে। আপনারা খুঁজলেই দেখবেন যে কিভাবে তারা আফ্রিকার দেশগুলিকে তাদের ব্যাংকে টাকা রাখতে বাধ্য করে, এবং কিভাবে তারা সেই টাকা তুলতে পর্যন্ত দেয় না, এবং একটা দীর্ঘমেয়াদে এই টাকাগুলিকে তারা নিজেরা ব্যবহার করে। কিন্তু আফ্রিকান রাষ্ট্রগুলি তাদের নিজের টাকা ব্যবহার করতে নানা ধরনের বিধিনিষেধ আছে। শুধু তাই না, তারা এক ধরনের চাঁদা তোলে তাদের পুরনো উপনিবেশ দেশগুলির থেকে। এবং আপনারা জানেন কিনা জানি না, ফ্রান্স যখন
উপনিবেশ ছেড়ে এসেছিল, তখন আফ্রিকাতে বিভিন্ন দেশে তারা যেখানে উন্নয়ন ঘটিয়েছিল সেগুলিতে তারা আগুন ধরিয়ে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল, এই কথা বলে যে আমরা এগুলো তৈরি করেছি, আমরা এখন চলে যাচ্ছি, আমরা এখন এগুলো জ্বালিয়ে দিব। কিন্তু এইগুলো যারা তৈরি করেছিল এগুলো কিন্তু উপনিবেশের টাকা থেকে, শোষণ করা, লুট করা টাকা থেকে বানিয়েছিল। কিন্তু তারপরে তারা এই পোড়ামাটি নীতি নিয়েছিল এই কারণে যে তারা এই দেশগুলিকে মানে পথে বসিয়ে দিয়ে তারা চলে আসার চেষ্টা করেছিল যে উপনিবেশ আমাদের ছেড়ে যেতে হচ্ছে, তাহলে তোমাদের একেবারে আবার আগে ফেরত পাঠিয়ে দিবে। এই যে মানসিকতা, এটা ফ্রান্সে আছে। শুধু তাই না, আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্রান্স একাধিক সময় শতপ্রবৃত্ত হয়ে বিভিন্ন জায়গাতে গন্ডগোল শুরু করেছে। একবার সুয়েজ খাল আক্রমণ করেছিল, আপনারা নিশ্চয়ই জানেন সেটা, ফ্রান্স। এবং একাধিকবার তারা বিভিন্ন জায়গাতে তাদের এই ঔপনিবেশিক এই লাম্পট্য, লুম্পেনগিরি, এটাকে বজায় রাখার জন্য তারা আফ্রিকার বিভিন্ন দেশে নানাভাবে চড়াও হয়েছে। এবং এই যে লিবিয়াতে যে গাদ্দাফির পতন, এই পতনের পরে আপনারা জানেন নিশ্চয়ই যে সেখানে একটা ভাগাভাগি হয়েছে। সেই ভাগাভাগিতে ফ্রান্সের একটি প্রতিষ্ঠান, তারা লিবিয়ার পানির যে নেটওয়ার্কটা যেটা তৈরি করেছিলেন সেই লিবিয়ার সেই পুরনো সরকার, সেই পানির নেটওয়ার্কটা তারা দখল করেছেন, কারণ পানি একটা মূল্যবান বস্তু, তারা সেটা নিয়ে নিচ্ছেন, ভাগাভাগি করেছেন লিবিয়ার এই সম্পদ। তো এগুলা সব আছে, আপনারা গেলেই একটু খুঁজলেই দেখতে পাবেন। তো ফ্রান্স নিয়ে আলাপের কিছু নাই। আর আরেকটা প্রশ্ন আপনি করেছেন ক্যানাডা, এই জিনিসটা আমাকে খুবই দুঃখ দিয়েছে। কেননা যারা ইমিগ্রেন্ট হন, নিজের বাড়ি ঘর ছেড়ে দূরে চলে যান, তারা একটা নিরাপদ, নিরপেক্ষ, একটা নিশ্চিত জীবন চান, তারা একটা নির্ঝঞ্ঝাট জীবন, নিজের জীবনটা কাটাতে চান। এবং কানাডায় তারা গিয়েছিলেন এই কথা চিন্তা করে যে কানাডা একটি বহু ভাষাভাষীদের দেশ, কানাডা একটি গণতান্ত্রিক দেশ, কানাডায় নিশ্চয়ই জীবনের নিরাপত্তা অনেক বেশি, কানাডায় নিশ্চয়ই বর্ণবাদ কম, এসব চিন্তা করে। কিন্তু এই কথাটি আমি সকলকে আজকে অনুষ্ঠানের ভেতর দিয়ে বলতে চাই, বর্ণবাদ শব্দটি তৈরি হয়েছে এই পৃথিবীতে মূলত ইউরোপিয়ানদেরকে দিয়ে, এবং ইউরোপিয়ানরা যেখানে যেখানে গিয়েছেন বর্ণবাদকে সাথে করে নিয়ে গেছেন। ইউরোপিয়ানরা অস্ট্রেলিয়াতে গিয়ে বর্ণবাদ প্রতিষ্ঠা করেছেন, অস্ট্রেলিয়ার আদিবাসীদেরকে তারা হত্যা করেছেন, নিগ্রহ করেছেন, আদিবাসীদের সন্তানদেরকে বাবা মার কাছ থেকে কেড়ে নিয়েছেন, তাদেরকে সভ্য করবেন এই কথা বলে। এবং এই নিয়ে প্রচুর সিনেমা আছে, ইতিহাসের বই আছে, গল্প আছে, কবিতা আছে, আপনারা পড়তে পারেন, দেখতে পারেন যে কিভাবে অস্ট্রেলিয়ান আদিবাসীদের সন্তানকে ছিনিয়ে নিয়ে তারা তাদেরকে সভ্য করার চেষ্টা করেছে, মা বাবার কাছ থেকে সন্তান ছিনিয়ে। এবং শুধু তাই না, অ্যাবরিজিনিদের হত্যা করলে পুরস্কার ঘোষণা করেছিল, এবং খরগোশ মারলে যা পুরস্কার, তার চেয়ে অনেক বেশি পুরস্কার একটা মানুষ, একটা অ্যাবরিজিনিকে হত্যা করলে সেটা ছিল। আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে অস্ট্রেলিয়াতে খরগোশ নিয়ে গিয়েছিল সাতারা, অস্ট্রেলিয়াতে খরগোশ ছিল না। অস্ট্রেলিয়ার একজন ব্রিটিশ অফিসারের স্ত্রী, তিনি পুষতে খরগোশ নিয়ে, যখন খরগোশ অনেক বাচ্চা দিয়েছে সেটা ছেড়ে দিয়েছেন, এবং ছেড়ে দেওয়ার ফলে অস্ট্রেলিয়াতে আজকে খরগোশ একটি পরিবেশের শত্রু হিসেবে দেখা দিয়েছে, এবং অস্ট্রেলিয়াতে কিন্তু কিছুদিন পর পর খরগোশ নিধন করতে হয়। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এইবার আসি সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকাতে সাদারা গেছেন, সেখানে বর্ণবাদকে এমনভাবে প্রতিষ্ঠা করেছিলেন যে সেই বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে নেলসন ম্যান্ডেলাকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে, এবং এখনো সাউথ আফ্রিকা থেকে পুরোপুরি বর্ণবাদ যায় নাই। এবং আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে, আমেরিকাতে যান, ইউএসএতে, সেখানেও কিন্তু বর্ণবাদ আছে, বর্ণবাদের মধ্যে দিয়ে দেশটা তৈরি হয়েছে। সেখানে তারা রেড ইন্ডিয়ানদেরকে রেড ইন্ডিয়ান নাম দিয়েছেন, যেখানে তারা ইন্ডিয়ানই না। দেখেন, দুই ধারী বর্ণবাদ করেছেন। একটা হচ্ছে এদেরকে ইন্ডিয়ান বলেছেন, কেন? কারণ তাদের গায়ের চামড়া একটু ডার্ক। তারপরে আবার বলেছেন যে পুরাপুরি ইন্ডিয়ানদের মতো না, একটু লালচে, এই জন্য এরা রেড ইন্ডিয়ান। একদিকে ইন্ডিয়ানদেরকে ছোট করলেন, আবার আরেকটি জাতিকে রেড ইন্ডিয়ান নাম দিয়ে দিলেন। অথচ এই জাতিগুলির প্রত্যেকের আলাদা আলাদা নাম ছিল, কয়োটিস এরকম নাম ছিল, চেরোকিজ এরকম নাম ছিল। তারা নিজেদের নাম পাখির নামে, প্রাণীর নামে দিত, তাদের প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা নাম ছিল, এবং তারা নিজেদেরকে কখনো এই রেড ইন্ডিয়ান ডাকে নাই। আমরা যেমন নিজেদেরকে বাঙালি বলি, ওরকম কিন্তু রেড ইন্ডিয়ানরা কিন্তু নিজেদেরকে কোনোদিন রেড ইন্ডিয়ান বলতো না। ওই মহাদেশটার একটা নাম দিল, যে নামটা কিন্তু এই নাম না, তারা অন্য নামে ডাকতো এই মহাদেশটাকে। এবং এই মহাদেশটার একটা আদি নাম ছিল, প্রথমে তারা সেই নামটা বদলে দিল। তারপরে তারা কি করলো? তারপরে তারা একটা জাতিকে তারা রেড ইন্ডিয়ান ডাকতে শুরু করলো, এবং তারপরে তারা কি করলো? তাদেরকে নিধন করতে শুরু করলো। এবং শুধু যে নিধন করলো তাই না, তারা সাথে করে নিয়ে এসেছিল গুটি বসন্ত, যক্ষা এবং সিফিলিস। এই তিনটা রোগ আমেরিকা মহাদেশে ছিল না।
তারা সাথে করে গুটি, বসন্ত, যক্ষ্মা এবং সিফিলিস নিয়ে এসে এই রোগের বিরুদ্ধে কোনো ইমিউনিটি ছিল না এই আমেরিকান আদিবাসীদের। তারা হাজারে হাজারে লাখে লাখে মৃত্যুবরণ করলো এই যক্ষ্মা এবং এই গুটি বসন্তে। ফলে আপনি দেখেন কত বড় অত্যাচার, সে অত্যাচার কিন্তু হয়েছে, অত্যাচারের মধ্যে দিয়ে রাষ্ট্রগুলি তৈরি হয়েছে। এখন যে কানাডাতে যে পরিবারটি নিহত হয়েছেন, এটা তীব্র বর্ণবাদ এবং একই সঙ্গে উগ্র ধর্মান্ধতা দুটোই কিন্তু এখানে আছে। একই সঙ্গে এটা রেসিজম এবং একই সঙ্গে এটা ফান্ডামেন্টালিজম। হ্যাঁ, তো এইটার বিরুদ্ধে আসলে আমরা ঘৃণা করতে পারি, কিন্তু একই সাথে কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে এইটা কিন্তু আছে এবং এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। আমরা যে জায়গাটিকে এখন দেখি, আমরা যেটাকে আমরা মনে করি যে অনেক উন্নত, সেই উন্নত বিশ্বে কিন্তু এক ধরনের ধর্মীয় মৌলবাদও আছে এবং একই সাথে উগ্র ধর্মান্ধতাও আছে এবং বর্ণবাদও আছে, এবং এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। ফলে এই হত্যার ঘটনার মধ্যে দিয়ে কিন্তু এই বিষয়টি পরিষ্কার হয়েছে যে আমরা এই দেশগুলিকে যতটা নিরাপদ ভাবি, এই দেশগুলি ততটা নিরাপদ নয়, এবং এই দেশগুলি কিন্তু আসলে নানানভাবে এইসব দেশে অন্ধকার আছে, এবং সারা পৃথিবীতে এই উগ্র ধর্মান্ধতা এবং উগ্র মৌলবাদ এবং উগ্র জাতীয়তাবাদ এবং উগ্র বর্ণবাদ এটা কিন্তু আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করবে এবং ক্ষতিগ্রস্ত করছে। এবং আজকে যদি আপনারা পুরনো পৃথিবীর দিকে তাকান, তাহলে দেখবেন যে এই পুরনো পৃথিবীকে যারা বদলে দিয়েছে তারা কিন্তু এই ঔপনিবেশিক শক্তি, তারা আগ্রাসী শক্তি এবং তারা এই বর্ণবাদী শক্তি, তারা জোর করে এই পৃথিবীর মানুষকে তাদের অত্যাচার মেনে নিতে বাধ্য করেছে, এবং সেই অত্যাচারেরই ফসল কিন্তু এই দেশগুলি। এটা কিন্তু অস্বীকার করা যাবে না। ফলে আজকে যে ঘটনাটা কানাডায় ঘটেছে, আপনি দেখেন এটা একটা ধর্মীয় সন্ত্রাস, কারণ এরা অন্য ধর্মের যে তাকে হত্যা করেছে এটা প্রিমেডিটেটেড, অর্থাৎ আগে থেকে সে ঠিক করে তাদেরকে ধাক্কা দিয়েছে, এটা তাদের পুলিশই বলেছে। এবং সে যাদেরকে হত্যা করেছে এরা এমন একটা বয়সে এবং এমন একটা সংস্কৃতি থেকে এসেছে যে এদের কাছ থেকে কেনেডিয়ানদের কোনোভাবেই থ্রেটেন ফিল করা বা কোনোভাবেই হুমকির মুখোমুখি হওয়ার সম্ভাবনা নাই। তারপরেও তাদেরকে এই ছেলেটিকে হত্যা করেছে। এর কারণ হচ্ছে এক ধরনের স্লিপিং বা এক ধরনের ঘুমন্ত মৌলবাদ এবং ঘুমন্ত বর্ণবাদ এই দেশগুলিতে আছে, এবং প্রতিনিয়ত সেখানে মানুষকে এগুলোর মুখোমুখি হতে হয়। আমি নিজের একটা অভিজ্ঞতা বলি। আমি বেড়াতে গিয়েছিলাম ডিজনিল্যান্ডের, এবং ডিজনিল্যান্ডের পাশে দুটো জায়গা আছে, একটা ইউনিভার্সালের জায়গা, আরেকটা হচ্ছে ডিজনিল্যান্ড। আমি দুটো জায়গাতেই গিয়েছি, ইউনিভার্সালের হচ্ছে ওয়ার্ল্ড, সেখানে গিয়েছি, ডিজনিল্যান্ডে গিয়েছি, অরিজিনাল ডিজনিল্যান্ড যেটা ক্যালিফোর্নিয়া। তো আমি খেতে বসেছি একটা টেবিলে, এবং টেবিলটায় একটা বিরাট টেবিল, বিভিন্ন জায়গায় দেওয়া আছে, অনেক লোক বসে খায়। আমার উল্টো দিকে একজন শ্বেতাঙ্গিনী তিনি বসে আছেন, এবং তাকে কেবল জিজ্ঞাসা করা হয়েছে যে এইখানে কি অন্য কেউ বসেছে। সে জাস্ট রেগে গিয়ে বলল যে তুমি একটা কালো বদমাস, তুমি এখানে বসবে না, আমি এখানে বসেছি, তুমি দেখতে পাচ্ছ না। অথচ টেবিলে প্রচুর খালি জায়গা। ভদ্রতা করে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এখানে কে বসেছে, আপনার সঙ্গে কেউ আছে, এবং তার সঙ্গে অনেক তফাৎ এই আচরণটা সে করেছে। সিডনির হারবার ব্রিজের নিচে একটি ছেলে, আমরা একাধিক বন্ধু, আমরা গল্প করছিলাম, আমাদেরকে তেড়ে এসেছিল গালি দিতে দিতে, এই কথা বলে যে আমি একজন ব্লাডি এশিয়ান। এবং লন্ডনে রাস্তার মধ্যে গার্লফ্রেন্ডকে প্রহার করছে এক শ্বেতাঙ্গ, তাকে আমি গিয়ে যখন নিষেধ করেছি যে তুমি এটা করো না, আমরা তিনটা বন্ধু ছিলাম, সে শারীরিকভাবে আমাদের উপর চড়াও হয়েছিল, এবং আমি যখন তার সঙ্গে লড়াই করছি আমার সাথে দুজন দৌড়ে পালিয়ে গেছে, এবং ওদের দৌড়ে পালানো দেখে পরে আমাকেও পিছু হতে হয়েছে, কারণ আমি তখন একা। এবং ওই দুজন আমাকে বলছে যে আপনি এটা কি করেছেন, ওর কাছে ছুরি থাকতে পারতো, এটা তো ছুরি মেরে দেন। তো আমি দেখেছি লন্ডনে এই জিনিস, যে লন্ডনে শ্বেতাঙ্গ রাতের বেলা ফুটপাতের মধ্যে তার বান্ধবীকে প্রহার করছে, এবং আমাদের উপর চড়াও হয়েছে সে একই ধরনের গালিগালাজ করে।
আমি অস্ট্রেলিয়াতে দেখেছি হার্বার ব্রিজের নিচে গালিগালাজ করে, বর্ণবাদী গালিগালাজ করে তেড়ে আসতে, সেখানে প্রতিবাদ করেছি। এবং আমি আমেরিকাতে একই বর্ণবাদ দেখেছি, আমি অস্ট্রেলিয়াতেও একই বর্ণবাদ দেখেছি। আমি বিতর্ক করতে গিয়েছিলাম, আমি সেখানে হালাল খাবার চেয়েছিলাম, আমি এবং আমার বন্ধুরা। এবং এক পর্যায়ে একটি অস্ট্রেলিয়ান ছেলে এসে বলেছে যে মানে একটা গালি দিয়ে যে তোদের জন্য হালাল খাবার তৈরি করতে হবে, গিয়ে কোষার খা, যা কোষার খা। আমি তুই করে বলছি কারণ অ্যাটিচিউডটার কারণে, ইংরেজিতে তো আর তুই হয় না, কিন্তু সে এমন উত্তেজনার সাথে এমনভাবে এসে বলেছে যে তুই হালাল চাস, তোর এত বড় সাহস, তুই গিয়ে কোষার ফুড খা। ওইটা বুঝতে পারছে না যে কোষার আর হালাল এক না, কোষার অন্য জিনিস। কোষার হচ্ছে ইহুদিরা, তারা তাদের মতো করে একটা খাবার খায় এবং মোস্টলি ভেজিটেরিয়ান। আর যারা ইয়ে করেন, ইহুদি যারা আছেন মাংস খান, তাদেরকে একই ধরনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাদের। কিন্তু আমাদের হালাল আর তাদের কোষার যে এক না, এটা সে জানে না, এটা নিয়ে তার কোনো বিকার নাই। উল্টা আমরা কেন হালাল চেয়েছি সেজন্য সে আমাদের এসে গালিগালাজ করছে। এবং পরে যখন আমি এটা কমপ্লেন করেছি, আমাকে বলা হয়েছে যে তোমরা তো আমাদের সঙ্গে একটু খেলেই পারো, শুধু তোমাদের জন্য এই 2-3টা টিমের জন্য আমাদের আলাদা খাবারের ব্যবস্থা করছে। সেটা এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা এখন অনেক বদলে গেছে। এখন সব ম্যাকডোনাল্ডসে হালাল খাবার সার্ভ করা হয়, সব কেএফসিতে হালাল খাবার পাওয়া যায়, এরকম বহু জায়গায় হালাল খাবার পাওয়া যায়। কিন্তু 94 সালে ব্যাপারটা এরকম ছিল না অস্ট্রেলিয়া। তো আমি যে ঘটনাগুলি বললাম, এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি অল্প কয়েকদিনের জন্য থাকতে গিয়ে যদি আমার সেখানে এই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা হতে পারে, হ্যাঁ, তাহলে যারা ওখানে থাকেন তাদের নিশ্চয়ই অভিজ্ঞতাগুলি হয়। তারা তারপরও এগুলো সহ্য করেন, থাকেন। হয়তো তাদের রাষ্ট্র বা তাদের দেশ এর চেয়েও নিবর্তনমূলক, তাদের দেশে হয়তো তারা এর চেয়েও কম অধিকার পান, সেই জন্য চলে গেছেন। এই যে মৃত্যুটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যেখানে আসলে কেউ নিরাপদ নাই। পৃথিবীতেই উগ্র ধর্মান্ধ, উগ্র মৌলবাদী, উগ্র বর্ণবাদীরা আসলে একটা জাতি, এবং তারা সর্বত্র মানুষের উপর নির্যাতন করছেন, তারা সর্বত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছেন, তারা সর্বত্র মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করছেন। এবং পৃথিবীতে নিরাপদ কোনো জায়গা হতে পারে না যদি আমরা নিরাপদ মানুষ তৈরি না করি। এবং সেই মানুষ তৈরির প্রক্রিয়া থেকে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ এবং আমাদের পৃথিবী অনেক দূরে সরে গেছে। সরে যাওয়ার কারণে আজকে নির্দয়, নির্মম, জঘন্য, নীতিহীন, অনিয়ন্ত্রিত, অজাচারী এক ধরনের মানব জাতি তৈরি হচ্ছে, যে মানব জাতি শুধুমাত্র ভোগে, শুধুমাত্র দখলে, শুধুমাত্র নির্যাতনে, শুধুমাত্র আগ্রাসনে বিশ্বাস করে। এইটা মানবতা না, এটা মানুষ হওয়া না। কিন্তু আমরা, দুর্ভাগ্য আমাদের যে আজকে মানুষ হওয়া জিনিসটি কি, এটাও আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে সবকিছু থেকে দূরে সরিয়ে দিচ্ছি। আপনাকে মানুষ হতে হবে না, আপনাকে কোন একটা দলের সমর্থক হলেই হবে। এই যে দলের সমর্থক হলেই চলে, মানুষ হতে হয় না। অমানুষের দল বানিয়ে লাভ কি? গালিগালাজ করা লোকজনের দল বানিয়ে লাভ কি? এগুলো মানুষের দল না তো। কিন্তু আজকে সেটাই দুর্ভাগ্য যে বঙ্গবন্ধু আমাদেরকে বলেছিলেন, তিনি স্বপ্ন দেখতেন সোনার মানুষের। উনি তো বলেন নাই যে আমার কিছু সোনার আওয়ামী লীগার চাই, উনি তো বলেন নাই যে আমার কিছু সোনার রাজনীতিবিদ চাই। উনি বলেছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যে বাংলা হবে সোনার মানুষের, সোনার বাংলায় সোনার মানুষ। উনি সোনার মানুষের কথা বলতেন, সোনার বাংলার কথা বলতেন। এই সোনা তো সেই কানের সোনা না। আজকে শামীম এই লাইনটা বেছে নেওয়াটা বড় কারণ ছিল এইটাই, সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সেই কানের সোনায় তো আমাদের লক্ষ্য ছিল না, আমাদের লক্ষ্য ছিল মনের সোনার দিকে। সোনার মন, সোনার হৃদয়, স্বর্ণালী মানুষ, যে মানুষের উজ্জ্বলতা সকল ধাতব উজ্জ্বলতাকে, সকল ধীরা জহরতের উজ্জ্বলতাকে অতিক্রম করে। এমন একটা মানুষকে এই জাতি দেখলো কিন্তু কিছু শিখলো না। এমন একটা মানুষকে সামনে রেখে এই জাতি মুক্তিযুদ্ধ করলো কিন্তু কিছু শিখলো না। এই মানুষটি এই কথা বলতে বলতে প্রাণ দিলেন যে সোনার বাংলা তৈরি হবে, সোনার মানুষ তৈরি হবে। আজকে কোথায় সোনার মানুষ? সোনার মানুষ ছাড়া কি সোনার বাংলা তৈরি হতে পারে? সোনার মানুষ ছাড়া কি কোনো সোনার বাংলা তৈরি হতে পারে? আমি একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমি যখন স্কুলে যেতাম, আমি অনেক স্কুলে গিয়েছি, করোনার জন্য তো এখন যেতে পারি না। আমি একটা ছোট্ট প্রশ্ন করতাম বাচ্চাদের, সেটি হচ্ছে যে এই যে একটা ঘর, যে ঘরে আমরা বসে আছি, এই ঘরটাতে তো মুরগি থাকতে পারতো, থাকে তো এরকম ঘরে মুরগি,
তখন এই ঘরটার নাম হয় মুরগির খামার, পোলট্রি। এই ঘরটাতে গরু থাকতে পারে, তখন এই ঘরটার নাম হয় ডেয়ারি ফার্ম অথবা গোয়াল ঘর অথবা গরু প্রজনন কেন্দ্র। এই ঘরটাতে যদি অনেক চাল ডাল রাখা হতো, এই ঘরটার নাম হতো গুদাম ঘর, এটা গুদাম হতো। কিন্তু এই ঘরটাতে কিছু মানুষ বসে আছে, ভবিষ্যতের মানুষ, যে মানুষ তৈরি করবেন যারা, সেই শিক্ষকরা বসে আছেন। ফলে এই ঘরটা কি হয়েছে? ঘরটা বিদ্যালয় হয়েছে। এই ঘরটা পবিত্রতা পেয়েছে। কোনো ঘর পবিত্রতা পায় না, কোনো ঘর পবিত্র হয় না যদি সেই ঘরকে ঘিরে, ঘরের ভেতরে এবং বাইরে পবিত্র মানুষেরা না থাকে, উন্নত মানুষেরা না থাকেন। কোনো ঘর কোনো জড় বস্তুর মধ্যে কখনো মহত্ব কিংবা পবিত্রতা সঞ্চারিত হয় না যতক্ষণ পর্যন্ত একজন পবিত্র হৃদয়ের মানুষ সেই পাথর খণ্ডকে কিংবা সেই ঘরটিকে স্পর্শ করেন কিংবা সেই ঘরের সামনে নত হন। একটা ঘর ঘর হিসেবে থেকে যায় যদি সেই ঘরটিকে স্বর্ণ হৃদয়ের মানুষেরা শ্রদ্ধা না করেন, সেই ঘরটিতে স্বর্ণ হৃদয়ের মানুষেরা তাদের যে প্রিয় কাজগুলি আছে, ভালো কাজগুলি আছে, সেটি না করে। তো আজকে যে ইট কাঠের উন্নয়ন আমরা তৈরি করি, ইট কাঠের সভ্যতা, ইট কাঠের সভ্যতা কি করে উন্নত হবে, কি করে সোনার উন্নতি হবে, কি করে সেই সোনার বাংলাদেশ হবে যদি এখানে সোনার মানুষ না থাকে, যদি এই দেশে ঘুষখোর, অর্থ পাচারকারী, নারী লোলুপ, হত্যাকারী, পাপিয়াপন্থী, মুনিয়া ধ্বংসকারী এই লোকেরা যদি এইখানে থাকে এবং তাকে সমর্থনকারী লোকজনও থাকে, তো আমরা কি করে আশা করি যে আমরা সত্যিকার অর্থেই সেই স্বর্ণালী, সেই সুন্দর সেই বাংলাদেশ দেখবো, যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস না করব যে সোনার বাংলাদেশ গড়তে সোনার মানুষ তৈরি করা দরকার। ভাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সোনার মানুষের বাংলাদেশের স্বপ্ন 50 বছর আগে, 50 বছর পরে আজকে আপনি এবং আমি ভাবি এই সোনার বাংলারই স্বপ্ন। আমরা সবাই সোনার বাংলাদেশ পাবো জানি না, তবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল রাত 10:30টায় আবার আমাদের সাথে আহ্বান জানিয়ে আজকের ভাই আপনার দর্শক, আপনারা আমাদের সাথে